বিভিন্ন শব্দ নিয়ে নানা রকম ইন্টারেস্টিং খেলা, যাতে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের আমাদের মাতৃভাষার প্রতি একটা ইন্টারেস্ট জেগে ওঠে। তো আজকের এই যে ওয়েবিনার, তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা তো আমরা, যেমন আপনারা সকলে জানেন যে আমরা মোবাইল অ্যাডিকশন নিয়ে আমরা কাজ করছি, মানে বাচ্চাদের মধ্যে যাতে মোবাইল অ্যাডিকশনের যে প্রবণতাটা সেটা কমানো যায়। এবং এটাও একটা আলোচ্য বিষয়, বিগত কয়েকদিনে বারে বারে উঠে এসছে যে বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলা শিশু সাহিত্য, বাংলা ভাষা, সেগুলোর দিকে কি করে আমাদের পরিবারের সন্তানদের দৃষ্টি আকর্ষণ করা যায় বা তাদের আগ্রহী করে তোলা যায়। রয় আজকে মূলত এই ব্যাপারটা নিয়ে বলবে। তো যারা ওয়েবিনারে যোগদান করেছেন, আমি এখনো অব্দি দেখতে পাচ্ছি সংখ্যাটা 41। আরো আস্তে আস্তে নিশ্চয়ই, মানে জাস্ট 9টা বাজলো আর কি, আরো আস্তে আস্তে নিশ্চয়ই অনেকে যোগদান করবেন। তো আপনারা শুনুন। রয়, ওভার টু ইউ। আচ্ছা, আমি কি আমার মতো করে কথা বলা শুরু করবো নাকি কেউ কোনো প্রশ্ন করবেন? না, কিভাবে করছি আমরা? তুমি শুরুর দিকে বলো। মোটামুটি তোমার বক্তব্যের শেষের দিকে 5-7 মিনিট রেখে দিও, যদি অভিভাবকদের কোনো রকম প্রশ্ন থাকে তো সেইগুলোর একটু প্রশ্নোত্তরের জন্য। আর আমি শব্দবাজির পেজের লিংকটা দিয়ে দিয়েছি এতে, কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, সবাই একটু ফলো করে নেবেন। আচ্ছা, তার সঙ্গে আমি এটাও বলবো যে আমি আমার মতো করে কথা অবশ্যই বলছি, বা কিভাবে আমি বা আমরা কাজ করি বা কি করতে চাই আমরা, এর মাঝখানে, আমার কথা বলার মাঝখানে একদম শেষে আমি বলবো না। যদি কখনো আপনাদের মনে হয় যে কারো যে কোনো একটা প্রশ্ন করতে চান বা কোনো বিষয়ে কোনো মতামত জানাতে চান, আমি সেইভাবেই বরং কথা বলতে চাইবো। কারণ আমি একতরফা কথা বলছি, আপনারা শুনছেন। যখন আমরা কোনো অডিটোরিয়ামে বা কোনো সামনাসামনি কথা বলি, আপনাদের চোখ মুখ দেখতে পেলে আমি বুঝতে পারবো যে আপনারা সেটা মানছেন নাকি আপনারা কোনোভাবে সহমত নন। আপনাদের কোনো কারণে হয়তো অস্বস্তি হচ্ছে, এক বা একাধিক জনের কেউ হয়তো কিছু বলতে চাইছেন, সেটা চোখ মুখ দেখলে বুঝতে পারা যায়। কিন্তু এখানে যেহেতু সেটা দেখার কোনো সম্ভাবনা নেই, তাই বুঝতেই পারছেন আমি আমার মতো করে কথা বললে আমি একটা সময় পরে বুঝতে পারবো না যে আমি যা বলছি শেষের ওই 5 মিনিটেই খালি আপনারা একমাত্র তার হয় প্রতিবাদ করতে চান বা সহমত বা কোনো সমস্যা রয়েছে, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, সেটা বলতে পারেন। তো সেটা মাঝখানে যে কোনো সময় হতে পারে। হাত তুলবেন যারা এখানে রয়েছেন, পিছন দিকে অ্যাডমিন প্যানেলে যারা রয়েছেন, তারা দেখবেন তাদের যদি মনে হয় যে তারা এই আলোচনায় সেই সময় বের করতে পারবেন, তারা মাইক অন করতে বলবেন বা আপনি নিজেও মাইক অন করে কথা বলতে পারেন। শব্দবাজি ব্যাপারটা প্রথমত সংক্ষেপে একটু বলি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, মানে বোঝাতে সুবিধা হবে। শব্দবাজি শুনলে মনে হয় যে দুমদাম এক্ষুনি বাজি ফাটবে, যেটা আমরা দেখে থাকি কালী পুজোর সময়, বা এখন যদি ভারত কোনো ম্যাচ জেতে বা পাড়ায় কোনো বড় অনুষ্ঠান হয় তখন শব্দবাজি ফাটে। কিন্তু আমি বা আমরা যে শব্দবাজি করি তাতে কোনো বাজি আমরা ফাটাই না। আমি এইভাবে বলি যে আমাদের শব্দবাজিতে শব্দ আছে কিন্তু আওয়াজ নেই। শব্দ বলতে এক্ষেত্রে বাংলা ভাষায় খেয়াল করে দেখবেন যে আমরা শব্দটাকে দুভাবে ব্যবহার করতে পারি। একটা অবশ্যই যে শব্দ মানে যে আওয়াজ ইত্যাদি হচ্ছে, আর একটা শব্দ ভাব প্রকাশের একটা মাধ্যম। তো এই যে ভাব প্রকাশের মাধ্যম এমন কিছু একটা যার একটা মানে আছে, আমরা বলি যে এই শব্দবাজিতে সেই শব্দ আছে কিন্তু আওয়াজ নেই, অর্থাৎ দ্বিতীয় যে শব্দ প্রচন্ড জোরে কোনো আওয়াজ যাতে কানে তালা ধরতে পারে সেইটা নেই। তো এই শব্দবাজি আসলে বাংলা শব্দের কিছু খেলা। আমি ইংলিশ ওয়ার্ড গেমসের মারাত্মক বড় পোকা। আমার যখন কলেজে পড়াশোনার সময় চলছে, আমি সেই সময় থেকে ইংলিশ ওয়ার্ড গেমস নিয়ে খেলতে খেলতে আর কি আমি আগ্রহ তৈরি হয়, এবং খেয়াল করে দেখি যে এমন অনেক ইংলিশ ওয়ার্ড গেম রয়েছে যা বাংলাতে নেই। আমি আমার মতো করে সেগুলো বাংলায় তৈরি করতে শুরু করি, এবং তার অনেক বছর পরে আমি যখন রেডিওতে কাজ করা শুরু করি 2010 সালে, 2008 থেকে আর কি, 2006 আরো ঠিক করে বললে, 2010-এ আমার রেডিও শোতে, নিজের রেডিও শোতে আমি রাতের বেলায় শব্দবাজি বলে একটা বিভাগ শুরু করি। ওই বাংলা শব্দের খেলাগুলোকে তখন রেডিওতে শুনিয়ে শুনিয়ে খেলতাম। যারা খেলতেন তারা ফোন করে আমাকে উত্তর দিতেন। তো সেইখান থেকে আজকে প্রায় 15টা বছর পরে, 2010 প্রায় 15টা বছর পরে আজকে আমরা যে জায়গায় এসেছি, তখন বড়দের জন্য খেলানো হতো। গত প্রায় 6-7 বছর ধরে আমরা বাচ্চাদের জন্যও একটা আলাদা বিভাগ আস্তে আস্তে শুরু করেছি, তার নাম খুদে শব্দবাজি, যেখানে মূলত ক্লাস 1 থেকে 5 এর বাচ্চাদের আমরা বাংলা শেখাই আমাদের খেলাগুলোর মাধ্যমে। আমরা স্কুলে গিয়ে ওয়ার্কশপ করাই, এবং তার বাইরেও আনন্দবাজার পত্রিকার সঙ্গে গত 3 বছর ধরে, 2 বছর ধরে আর কি, আমরা একটা ইন্টার স্কুল বাংলা শব্দের খেলার কম্পিটিশন করছি। আপনারা অনেকেই শুনেছেন যে স্পেলবি বলে একটা ব্যাপার হয়। স্পেলবিটা ইংলিশ ওয়ার্ডস বা ওয়ার্ড গেমস
খানিকটা ওয়ার্ড গেমস, ঠিক ওয়ার্ড গেমস নয়, স্পেলিং নিয়ে। কিন্তু বাংলা শব্দের এরকম কোনো খেলা, কোনো প্রতিযোগিতা এখনো অবধি নেই, ছিল না। আমি মানে আমাদের শব্দবাজি এবং আনন্দবাজার পত্রিকার সঙ্গে মিলে আমরা এটা করা শুরু করি, এবং এর উদ্দেশ্য একটাই, যে পরের প্রজন্মে যারা রয়েছে, যারা স্কুলে কলেজে যারা পড়ছে, যাদের অনেকেরই বাবা মার মনে হয় যে আমার ছেলের বা মেয়ের বাংলাটা ঠিক আসে না, এবং এই লাইনটাতে মাঝে মাঝে আমার বেশ ঘোরতর আপত্তি। আমি স্কুলে কলেজে গিয়ে ওয়ার্কশপ করিয়ে বুঝতে পেরেছি যে আমার ছেলের বাংলাটা আসে না, এটা যখন ভবানী প্রসাদ মজুমদার লিখেছিলেন, স্বাভাবিক উনি কয়েকজনের কথা দেখে লিখেছিলেন, কিন্তু কয়েকজনের উদাহরণ যদি সামনে আনা যায় এবং আমরা যত এই কথাটাকে কম বলবো, তত কিন্তু অনেকেরই সেই আত্মবিশ্বাস তৈরি হবে যে আমার ছেলের বা মেয়ের বা আমার বাংলাটা আসে। বাংলা কঠিন নয়, আমরা ঠিক মতো মজার ছলে খেলার ছলে যদি শেখাতে পারি, অনায়াসে সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যেটা হয়, তাদের বানানে মারাত্মক ভুল হয়। তারা কোথায় হ্রস্ব ইকার দেবে, কোথায় দীর্ঘ উকার দেবে, বা কোথায় জফলা, কোথায় রেফ ইত্যাদি বসবে, তারা বুঝতে পারে না, তারা মুখস্থ করে। এবার মুখস্থ করে বানান কিন্তু সহজ নয়। কারণ একটা ছোট্ট উদাহরণ দিই, যেটা আমি বিভিন্ন স্কুলে গিয়ে দেখাই বা বলি, যে আমরা যখন বানান মনে রাখি বা আমরা যখন পড়া মনে রাখি, খেয়াল করবেন আমরা বড়রা যখন পরীক্ষা হলে কোনো কিছু পারতাম না আমাদের ছোটবেলায়, আমরা মাথা চুলকাতাম এরকম ভাবে। আমরা তো মাথা থেকে টেনে বের করতাম না, আমরা আসলে মাথা চুলকে বা পেন্সিল কামড়ে বা পেন কামড়ে বা পরীক্ষা হলে চারদিকে তাকিয়ে আসলে আমরা ছবি মনে করার চেষ্টা করতাম। তারা সব থেকে ভালো ছবি মনে করতে পারতো যারা চোখ বন্ধ করে ভাবতো যে কোথায় কবে কি দেখেছে, হয় বইয়ের পাতা কিংবা খাতার পাতা, বা স্কুলে ব্ল্যাকবোর্ডে কোনো জায়গায় বা কোথাও নোটস নিয়েছি সেইখানে। আমরা এটা মনে করার চেষ্টা করতাম যে আমরা যে লেখাটা মনে করতে পারছি না বা যে প্রশ্নটার উত্তর মনে করতে পারছি না, সেইটা আমরা কোথায় দেখেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করতে পারতাম যে সেটা কাগজে বা হয়তো বইয়ে বা হয়তো ব্ল্যাকবোর্ডে বা অন্য কোনো জায়গায় দেখেছি, আমরা সেই ছবিটাকে মনে করার চেষ্টা করতাম। আসলে আমাদের ব্রেনের মধ্যে এটা প্রমাণিত, ফটোগ্রাফিক মেমোরি বলে একটা ব্যাপার আছে। আমরা আসলে ব্রেনের মধ্যে একটা সিনেমা সারাক্ষণ তৈরি করে রাখি। আমাদের জীবনটা আসলে সিনেমার মতোই, এবং ২ বছর আগে পুজোর সময় আমরা কোথায় কি জামা কাপড় পরেছিলাম, কোন দিন কি ড্রেস পরেছিলাম, বা কার বিয়েতে আমরা কিভাবে মজা করেছি, আমরা একটু মনে করলেই সেটা মনে করতে পারি। তার কারণ আমাদের স্মৃতিশক্তিতে আমরা ছবি বা ভিডিওর মতো সাউন্ড অ্যান্ড ভিজুয়াল, অডিও ভিজুয়াল ফরম্যাটে আমরা রেখে দিই। তাই অনেক ক্ষেত্রে আমরা সেইটাকে মনে করার চেষ্টা করি। যখন আমরা বলছি বানান মুখস্থ করার কথা, আসলে মুখস্থ নয়, আমরা ছবিটাকে গেঁথে ফেলার চেষ্টা করি আমাদের ব্রেনের মধ্যে। তো এই গেঁথে দেওয়ার কাজটা মুখস্থ করে নয়, মজার ছলে খেলার ছলে বারবার একটা শব্দকে বিভিন্ন চেহারায় দেখতে দেখতে তার ঠিক বানানটাকে বারবার তার মগজে, একটা বাচ্চার মগজে গেঁথে দেওয়া, একটা ছবির মতো। এবং এইটাই শব্দের খেলার মাধ্যমে আমরা এত বছর ধরে করে আসছি। তো শব্দবাজির কাজ বড়দের জন্য তো বটেই, কিন্তু মূল কাজ এই মুহূর্তে হচ্ছে খুদে শব্দবাজি ক্লাস 1 থেকে 5 এবং আরেকটু বেশি বয়স পর্যন্ত, মোটামুটি 8, 9, 10 পর্যন্ত। কারণ তারপরে যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পড়াশোনার চাপ চলে আসে, আমরা তখন বিরক্ত করতে চাই না। তো তার আগে পর্যন্ত বাংলা শেখানোর এটা হচ্ছে আমাদের মাধ্যম। আমাদের প্রায় ৪০ রকমের মজার শব্দের খেলা আছে। বেশিরভাগ খেলাগুলো আমার তৈরি করা। আমি রেডিও সময় বা পরবর্তীকালে খেলাগুলো তৈরি করি। অন্যান্য কিছু খেলা আরো কয়েকজন তৈরি করেছে। আমাদের Facebook পেজের লিংক দেওয়া হয়েছে আপনাদের। আপনারা গেলে দেখতে পাবেন যে আমরা যে শুধুমাত্র শব্দের খেলা নিয়ে কাজ করছি তাই নয়। আমরা বাংলা, বাঙালির, বাঙালিয়ানার বিভিন্ন বিষয় নিয়ে রিল, ভিডিও অনেক কিছু করি। মানে আমাদের যে বাংলা ভাষার সংস্কৃতি একদম ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে, আমরা সেইটাকে বিভিন্নভাবে মজার ছলে, সিরিয়াসলি আমরা সেগুলোকে দেখানোর চেষ্টা করি। এবং ভাষায় যে আমাদের ভুল হয়, সেটাকে ওই পরীক্ষার বলে উত্তর ভুল হয়েছে তাই নম্বর কেটে দেবো বা কড়া বকুনি দিয়ে শেখাবো, আমরা সেইভাবে করতে চাই না। ভাষা যার যার তার তার। খেয়াল করে দেখবেন যে আমরা অনেকেই কথাবার্তা শব্দটা বলি, অথচ আসল কথাটা হচ্ছে কথাবার্তা। এই কথাবার্তা বলে দেখবেন বিয়ের বাজার থেকে শুরু করে পুজোর বাজার, কেনাকাটা সবকিছু হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই ভুল করে কথাবার্তা বলি এবং সারা জীবন ধরে অনেকে কথাবার্তা বলছে। তাতে কিচ্ছুটি কারো খুব একটা যায় আসে না। আমরা যারা কয়েকজন ভাষা নিয়ে চিন্তিত, ভাষা নিয়ে খুব মন দিয়ে কাজ করি, আমরা যারা গেল গেল রব ওঠে যে, "ও বাবা! কথাবার্তা বলছে না, কথাবার্তা বলছে গেল, ভাষাটা গেল।" ভাষা যাবে না। ভাষা নিজের মতো করে দিব্যি এগোচ্ছে, এগোবে। এত, এত বছর ধরে এত কোটি, কোটি বাঙালি, এই মুহূর্তে বোধহয় সারা দুনিয়াতে প্রায় ২৮ থেকে ৩০ কোটি বাঙালি। তারা বাংলা ভাষার চর্চা করছে নিজের মতো করে। ভাষা মরবে না। কিন্তু হ্যাঁ, শেখাটা কঠিন নয়। শেখাটা সহজ। আমরা সেইটাই ক্লাস 1 থেকে খুব মজার ছলে খেলার খেলা দিয়ে, মজার, মজার খেলা দিয়ে আমরা করতে চাই। এবং আ মোবাইল অ্যাডিকশন নিয়ে যে কথা বলা, যেটা প্রিয়ম বা আপনারা খেয়ালও করেছেন, আমরা আলোচনা করেছি অন্য সময়। মোবাইল অ্যাডিকশন নিঃসন্দেহে একটা ক্ষতিকর দিক তার আছে। আপনারা অনেকে সেটা টের পেয়েছেন।
এবং খেয়াল করে দেখবেন যে বাচ্চারা তো বটেই, বড়রা আমরা যখন মোবাইলে খুব বেশি পরিমাণে সময় কাটাই, আমাদের একটা কাজ শেষ করে মানে মোবাইলটাকে ছেড়ে অন্য কাজে যেতে অনেকটা সময় লাগে। আমরা রিলের যে একটা আবর্ত রয়েছে, একটা সাইকেল রয়েছে, তার থেকে বেরোতে পারি না। আমরা ভিডিও দেখছি, গান শুনছি, মোবাইলে চ্যাট করছি, তার থেকে বেরিয়েও যে অন্য কাজ করতে হবে, বই পড়া যেতে পারে, গল্প করা যেতে পারে, আমরা সেটা করি না। আমাদের বড়দের অ্যাটেনশন স্প্যান যদি এতটা কমে যায়, তাহলে বাচ্চারা যারা ছটফটে তারা তো আরোই হয়তো একটা জায়গা থেকে বেরোতে পারবে না। যারা কোনো একটা কিছু মোহে আটকে পড়ছে তারা সেখান থেকে বেরোতে পারবে না। তাদেরকে বের করার জন্য অনেক কিছু করতে হবে। তবে শব্দের খেলা নিয়ে বা বাংলা শেখানোর জন্য বলছি কি করা যেতে পারে। আমরা শব্দের খেলা নিয়ে গত ৬-৭ বছর ধরে বাচ্চাদের সঙ্গে কাজ করে দেখেছি যে যারা ঠিকমতো মোটামুটি ১-১.৫ মাস আমাদের খেলাগুলো খেলেছে, তাদের অনেকেরই বাংলায় যে ভয়টা ছিল, সেই ভয়টা কেটেছে। এবং এই ক্ষেত্রে শব্দবাজির একটা নীতি আমি তৈরি করেছি যে ভিত থেকে ভীতি কাটাতে চাই আমরা। কারণ 7, 8, 9 এ গিয়ে দেখেছি বাংলার যে ভুলগুলো বা যে ভয়টা রয়েছে সেটা কাটানো খানিকটা কঠিন হয়ে যায়। কারণ ততক্ষণে ওরা লাইফ সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোল ইত্যাদির মধ্যে তারা ঢুকে গেছে। তাদের মন ওদিকে চলে গেছে, ক্যারিয়ারের ভাবনা চিন্তা আস্তে, আস্তে তৈরি হচ্ছে, পড়াশোনার চাপ, আঁকা, কোচিং, ক্যারাটে, জুডো, দাবা, গান, নাচ অনেক কিছুর মধ্যে তারা ঢুকে থাকছে। ফলে সেখানে বাংলাটাকে পড়া বা বাংলাকে শেখা, বাংলা একটা ভাষা, সে বাংলা নিজের ভাষা হলেও তাকে আলাদা করে চর্চা করা বা তাকে পড়া, তার বই পড়া, তারা অনেক ক্ষেত্রে করে উঠতে পারে না এত রকম চাপের মধ্যে। এবং তার পিছনে কিন্তু খানিকটা হলেও একটা বানান না জানলে একটা না একটা বাক্য পড়া বা একটা না একটা বাক্য লেখা, এই যে ভয়টা, সেই ভয়টা থাকে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ওয়ার্কশপ করাই, আমরা বাংলা মাধ্যম স্কুলে গিয়ে ওয়ার্কশপ করাই। ২ জায়গায় আমরা পার্থক্য যে খুব বেশি পেয়েছি তা নয়। অনেকেই চমকে যান, অনেকে বলেন যে ইংলিশ মিডিয়াম মানেই বাংলায় খারাপ, বাংলা মিডিয়াম মানে দুর্দান্ত। না, পরিকাঠামোগত কারণের জন্য বাংলা মাধ্যম বহু স্কুলে বা অন্যান্য কিছু কারণের জন্য অনেক ছাত্রছাত্রী আছে যাদের বাংলায় তারা দুর্বল। তারা মোটামুটি সামগ্রিকভাবে পড়াশোনাতেই খানিকটা দুর্বল। সুতরাং ভালো ছাত্রছাত্রী সবথেকে বড় উদাহরণ এই মুহূর্তে হাতের কাছেই আছে। এবছর যে মাধ্যমিকে ১ম হয়েছে চন্দ্রচূড়, সে বাংলায় যেমন দক্ষ সে সেরকম ইংরেজিটাও দুর্দান্ত ভালো বলে। অর্থাৎ পড়াশোনায় যদি কেউ ভালো হয়, সে সবকিছুতেই মোটামুটি কম বেশি ভালো হবে। যে পড়াশোনায় খুব একটা হয়তো ভালো নয়। হ্যাঁ, রয়দা, বলো। হ্যাঁ আমি একটুখানি তোমাকেও জানাচ্ছি এবং এখানে যারা আছে তার সবাইকে জানাচ্ছি। আমাদের কথা হয়েছে চন্দ্রচূড়ের ফ্যামিলির সঙ্গে, গার্জিয়ানের সঙ্গে। হুম, হুম। আর ২-১ দিনের মধ্যে সেও আসবে। বাহ! খুব ভালো। চন্দ্রচূড়কে সত্যিই শোনা উচিত। মানে ওর কথা শুনে এটাই মনে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আ সুতরাং যেকোনো কারণেই হোক, যারা পড়াশোনায় দুর্বল দেখা গেছে তারা ভাষাতেও দুর্বল। কি ইংরেজি, কি হিন্দি, কি বাংলা। এবং আ আমি আমার পেশার সূত্রে গত প্রায় ২০ বছর ধরে, প্রায় না ২০ বছরের বেশি হলো, আমি অ্যাঙ্কারিং, ভয়েস ওভার, রেডিও জকিং ইত্যাদি করি আমি। এবং সেই সূত্রে আমাকে বাংলা, ইংরেজি, হিন্দি ৩ টে ভাষাতেই কাজ করতে হয়েছে। হিন্দি ভাষাভাষীদের এলাকা দিল্লিতে, আমার জন্ম দিল্লিতে, আমি বড় হয়েছি দিল্লিতে অনেকটা সময়। সেখানে গিয়েও আমি বুঝেছি বা সেখানে যখন বড় হয়েছি দেখেছি, যারা হিন্দি পারে না, তারা যে হিন্দিটা মানে মাতৃভাষা হওয়া সত্ত্বেও তারা সে শুধু হিন্দিতে কাঁচা তা নয়। তারা বাকি সব পড়াশোনাতেই মোটামুটি কাঁচা দেখা গেছে। কারণ পুরোটাই ব্রেনের ব্যাপার। যে বাংলা বুঝতে পারছে না, সে যে অঙ্ক অনায়াসে বুঝতে পারবে তা কিন্তু নয়। সাধারণত দেখা যায় কম বেশি থাকে একটা। কিন্তু যে বাংলায় খুব কাঁচা, সে অঙ্কেও খুবই কাঁচা বা অঙ্কে খুব কাঁচা হলে সে মোটামুটি বাংলাতেও খুবই কাঁচা হয় দেখা গেছে। এইটাকে খানিকটা আমরা ঠিক করতে হয়তো পারি। কম বেশি সব ক্ষেত্রেই থাকে। এবং তার জন্য শব্দের খেলাগুলো নিয়ে যে কাজ করছি, প্রমাণ পেয়েছি আমরা যে সেটা সম্ভব। তো আমাদের তরফ থেকে বাংলা শেখানোর জন্য আমরা যেটা করি প্রাথমিকভাবে, আমরা মজার ছলে, খেলার ছলে মজার, মজার শব্দের খেলা খেলাই। এবং তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন খেলা খেলতে, খেলতে সে শব্দগুলো যত চিনতে পারছে, যে এটা এরকম দেখতে, এটার উচ্চারণ এরকম, এর মানে এই, এটাকে এইভাবে ব্যবহার করবে একটা বাক্যে, তত ওর কাছে ওই ভয়টা কাটছে আস্তে, আস্তে। অর্থাৎ ভিত থেকে যদি ভীতি কাটাতে পারি, ও একটানা বড়, বড় বাক্য পড়তে পারবে, পুরো একটা পাতা পড়তে পারবে। পাতার পর পাতা পড়তে পারবে, ওকে ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইংরেজিতে পড়তে হবে না। মানে মাতৃভাষায় কোনো বই ওকে খুব স্বাভাবিক অন্য কোনো ভাষায় আদৌ পড়তে হবে না। হীরামতি পাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিয়মিত শব্দবাজি খেলেন, মেয়েও খেলে সময় মতো, খুব পছন্দের। ধন্যবাদ। আপনি আপনার মেয়ের অভিজ্ঞতা দিয়ে এবং আপনার অভিজ্ঞতা দিয়ে হয়তো বুঝতে পারবেন যে শব্দবাজির খেলাগুলো আপনাদের কতটা সাহায্য করেছে। আপনাকে একরকম ভাবে করবে, আপনার মেয়েকে আরেক রকম ভাবে করবে। কিন্তু এটা আমরা দেখেছি যে যা ছিল তার থেকে অনেকটা ভালো হয়েছে শব্দবাজি খেলাগুলো খেলতে, খেলতে। তো এই আমার প্রাথমিক পরিচয় শব্দবাজির। আমি চাইবো যে আপনারা কমেন্টে হোক বা মাইক অন করে হাত তুলে ইত্যাদি আপনারা কোনো প্রশ্ন করুন, আপনারা মতামত জানান।
যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো বিষয় নিয়ে মনে হয় আলোচনা করতে চান, বা আপনাদের কারো মনে হচ্ছে যে আমি যেটা বলেছি আমি সম্পূর্ণ ভুল বলেছি, অবশ্যই জানান। আমি তর্ক ভালোবাসি, যেখানে যুক্তি রয়েছে। আমি অবশ্যই আলোচনা করতে চাই। হতেই পারে আমি কোনো কিছু ভুল বলছি, আপনাদের অভিজ্ঞতা অন্য কিছু। গৌতম দাস, আপনি হাত তুলেছেন, প্লিজ কিছু বলুন। হ্যালো, শোনা যাচ্ছে কি? একদম শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, হ্যাঁ। না, না, ভুল আপনি একদমই বলেননি, অত্যন্ত সহজভাবেই বলছেন। আচ্ছা। মানে আমি অ্যাকচুয়ালি খুব সরাসরিভাবে আপনাকে এবং নির্মলাদাকে বলতে চাইছি যে আমরা আমাদের ছেলেপিলেদের নিয়ে কবে বসতে পারি আপনার সামনে। মানে আমার সামনে বলে বলছেন কি? হ্যাঁ, মানে আচ্ছা 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 শব্দবাজি নিয়েই হচ্ছে। আচ্ছা 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 আমি আচ্ছা এমন আচ্ছা, কিছু একটা মানে দেখুন, আগেরও তাকে একটা জায়গায় নিয়ে বসতে হবে আমাকে। ঠিক ঠিক। আমি নিজে পেশাগতভাবে কম্পিউটার শিক্ষক। হুম হুম এটা খুব হাড়ে হাড়ে বুঝি যে না আমি মোবাইল থেকে তাকে দূরে রাখতে পারবো আর না কাছে রাখতে পারবো। হুম তো হুম, হুম। মোবাইলটাকেই এমন একটা মাধ্যম করতে হবে যেখানে সে সেখান থেকেই সে শিখবে। গৌতম বাবু, একটা কাজ আমরা ইতিমধ্যেই করছি, এই নিয়ে আমাদের ইয়েদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, নির্মাল্য প্রিয়মদের সঙ্গে। আমরা একটা মোবাইল অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি, যে অ্যাপটা কোনোভাবেই নেশা তৈরি করবে না, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন সেই অ্যাপটাতে মিনিট 10-15 খেললে তারা শব্দের খেলা খেলতে খেলতে তারা বাংলাতে অনেকটা অসাধারণ, অসাধারণ। এটা নিয়ে কাজ চলছে আমাদের, এবং হ্যাঁ। এইভাবে বাংলাতে কাজ হয়নি এটুকু বলতে পারি, সেই কারণে অনেকটা সময় লাগছে আর কি। ধন্যবাদ গৌতম বাবু, আমরা খুব তাড়াতাড়ি নির্মাল্য এবং হ্যাঁ, প্রিয়ম কারণ সবাই আমি মিলে আমরা আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে হুম, হুম। বাবা মা যদি ঠিকঠাক গাইড করে ছেলে কিন্তু মেয়ে কিন্তু ঠিকঠাক দিকেই যাবে। দেখুন, একটু এইখানে আগে- একটা ব্যাপার থাকে, বাবা মার অনেক ক্ষেত্রে হয়তো সময়টা তারা সত্যি করে উঠতে পারেন না, তাদের পেশার চাপে, বাড়ির চাপে। সবারই তো পরিস্থিতি আলাদা হয়, সবার যে সব একরকম হয় তাই নয়। তো সেই কারণে আমরা হয়তো কোনো একটা জায়গায় আমরা আমাদের মতো করে চেষ্টা করতে পারি, যারা অবশ্যই। বাবা মা যদি না পারেন আমরা অবশ্যই চেষ্টা করতে চাইবো। আচ্ছা, সুব্রত বৈরাগী। ধন্যবাদ গৌতম বাবু। সুব্রত বৈরাগী, আপনি কিছু বলতে চান? সুব্রত বাবু, আপনার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কোথাও, বা অন্য কেউ যদি কিছু বলতে চান মাইক অন করে বলতে পারেন। হীরামতি পাল, আপনার মাইক দেখতে পাচ্ছি অন রয়েছে, আপনি যদি কিছু বলতে চান, বা অন্য যে হ্যাঁ, 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 বলছি আপনি যেমন মাঝে মাঝে দেখেছি কয়েকটা স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে এই খেলাটা করেছিলেন, এরকম অনলাইনে হোক না, আমার মেয়েও কিছু শিখবে সেরকম নিশ্চয়ই ভাবে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা নির্মাল্য একটা- প্রিয়ম, আমরা অবশ্যই আলোচনা করবো খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে, যদি একটা এরকম আড্ডা সেশন হ্যাঁ, হ্যাঁ, যদি সেটা করা নিয়েই যায়। আমাদের রয়দার সাথে কথাবার্তা চলছে। ও, একদম আমরা ভাবছি একটা সেশন করব সপ্তাহে একদিন করে, সেটা পেড হবে। অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের একটা রেমুনারেশন প্রয়োজন পড়ে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই। এরকম একটা সেশন আমরা শুরু করতে চলেছি। আচ্ছা, মানবেন্দ্র বিশ্বাস, আপনি শব্দবাজি বিষয়টা কি জিজ্ঞেস করেছেন, আমি সংক্ষেপে চট করে একবার বলি, একটু বলেছি আমি। শব্দবাজি বলতে যা বোঝে দুমদাম আকাশে বাজি ফাটবে, শব্দবাজি ওই চকলেট বোম, চরকি, তুবড়ি, রং মশাল, না, এটা তা নয়। এটা হচ্ছে শব্দবাজি, বাংলা শব্দের কিছু মজার খেলা। ইংরেজি শব্দের খেলার উপর ভিত্তি করে আমি তৈরি করেছিলাম এমন অনেক খেলা যেগুলো বাংলাতে নেই, এবং অনেক খেলা যেগুলো বাংলাতে আছে। সবগুলোকে মিলিয়ে শব্দবাজি স্ক্রিন প্রজেক্টর নিয়ে যেভাবে শব্দের খেলাগুলো খেলায়, সম্ভবত এখনো অব্দি বাংলাতে কেউ এইভাবে কাজ করেন না। মানে আমি যা এত বছরে প্রায় 15 বছর ধরে কাজ করতে গিয়ে টের পেয়েছি। আমাদের কাজের মূল উদ্দেশ্য একটাই, শব্দের খেলা মানুষ যত খেলে, আমি ইংরেজি ওয়ার্ড গেমস এর পোকা, স্ক্র্যাবল, ক্রসওয়ার্ড এবং অন্যান্য আরো অনেক খেলা আমি নিয়মিত খেলি। খেলতে খেলতে আমি টের পেয়েছিলাম যে আমি যত শব্দের খেলাগুলো খেলছি, আমার ভোকাবুলারি, আমার স্টক অফ ওয়ার্ডস ইংরেজি খুব ভালো হচ্ছে। এইটা বাংলার ক্ষেত্রে বা অন্য যে কোনো ভাষা ক্ষেত্রেও কাজে লাগানো যায়। ভারতে আমরা শব্দের খেলা নিয়ে খুব একটা খেলি না, মানে যে কোনো ভাষা ক্ষেত্রেই বলতে পারি আমরা খুব একটা খেলি না। শব্দের চর্চা বলতে আমরা মূলত ওই শব্দ ছকটাই বুঝে থাকি, এবং ওলট পালট ইত্যাদি রয়েছে, কিন্তু তার বাইরে আরো অনেক খেলা আছে যেগুলো বাংলাতে নেই। শব্দবাজি সামগ্রিকভাবে বলতে পারেন এই প্রায় 40টার বেশি খেলাকে নিয়ে বিভিন্নভাবে কুইজের মতো করে 1:1 খেলা ইত্যাদি করে আমাদের পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের পেজে গেলে দেখতে পাবেন। প্রত্যেকদিন রাত 8টায় বড়দের জন্য একটা খেলা হয়, আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো শব্দবাজি শুরু হয়েছিল বাংলা শব্দের খেলা নিয়ে। এখন আমরা বাংলা ভাষা, বাঙালিয়ানা এবং সংস্কৃতি, কারণ ভাষা আর সংস্কৃতি ওতপ্রোতভাবে যুক্ত। আমি যখন একটা শব্দ বলছি, মানে ছৌ একটা শব্দ, কিন্তু ছৌ একটা সংস্কৃতিও বটে। আমি যখন বলছি শালিধান, আমি একটা ধানের নাম, একটা খাবারের নাম বলছি, কিন্তু সেই শালিধান কোথায় তৈরি হয়, কারা তৈরি করছেন, তার নামটার কারণ কি,
বা আমি যখন বলছি বাজখাই গলা, এই বাজখাইটা কার নাম থেকে এসেছে, বা এই যে গেঞ্জি পরে আছি, এই গেঞ্জি নামটার কারণটা কি, মানে এগুলো নিয়ে আমাদের শব্দবাজি পেজে আমরা রিল ইত্যাদি করেছি। এইগুলোর সঙ্গে সঙ্গে একটা শব্দ কিভাবে বাংলা ভাষায় এসেছে এবং আমাদের ইতিহাস, আমাদের শিকড়, তার সঙ্গে পরিচয়টা করায়। ফলে যে ভবিষ্যতের বাঙালি বা এই সময় বাঙালি, সে নিজেকে চিনতে পারে। এটা হচ্ছে আয়নার সামনে নিজেকে দাঁড় করানো, যে আমি যে শব্দটা ব্যবহার করছি, এই শব্দটা কোত্থেকে এসেছে, তার ইতিহাসটা কি, আমি নিজেকে জানছি, আমার পূর্বপুরুষদের কথা জানছি, আমার সংস্কৃতি, আমার আমার ভাষা, আমার ঐতিহ্য, আমি তাকে জানছি। তো এটাই শব্দবাজির কাজ। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো থাকলে বলবেন, আলোচনা করা যাক, কারণ আমি একতরফা কথা বললে। আচ্ছা, আফরুন জাহান বলুন। আফরুন জাহান, আপনার মাইক কি অন হয়েছে? আচ্ছা, আফরুনের সম্ভবত হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে। অন্য যে কেউ, সমদীপ দাস প্লিজ বলুন। মানে আমি বলছি যে শব্দের ভোকাবুলারি ভালো হওয়া বা সমৃদ্ধ হওয়ার সঙ্গে তো সাহিত্যের অনেকটা যোগাযোগ অবভিয়াসলি, কারণ আমরা যেরকম মানে আমরা যখন বড় হয়েছি তখন আমরা বেসিক্যালি আমাদের শব্দের ভান্ডার তৈরি হয়েছে আমাদের ছোটবেলায় পড়া বিভিন্ন বই থেকে, এবং তখনও আমাদের সময় আমরা যেরকম 80s কিড, লেট 80s এর কিড, আমরা যখন বড় হচ্ছি তখনও আমাদের কাছে সাহিত্য বলতে বাংলা সাহিত্যই ছিল। এখনো সেই অর্থে হয়তো ইংরেজি সাহিত্য সেভাবে এখনো আসেনি, এখন যতটা পপুলার হয়েছে আমাদের ছেলে মেয়েদের কাছে। তো আমাদের কিন্তু শব্দের মানে এই ভান্ডার তৈরি হওয়ার পেছনে আমরা সাহিত্যকেই অনেকটা বলতে পারি যে সাহিত্যই মূল দায়ী, বা সাহিত্যকেই আমরা সেই কৃতিত্বটা দিতে পারি। তো আজকের আমাদের ছেলে মেয়েদের জন্য তাহলে আমরা কি মানে যে বইপত্রগুলো সাজেস্ট করব, মানে সেগুলোর ব্যাপারে, সেই সাজেশন গুলোর ব্যাপারে আমরা আপনাদের থেকে কিরকম ভাবে হেল্প পেতে পারি? আচ্ছা সৌমদীপ, আমার অভিজ্ঞতা বলি, আমি যে কয়েক বছর স্কুলে গিয়ে ওয়ার্কশপ করাচ্ছি, প্রথমত সিলেবাসের দিকে তাকালে মাঝে মাঝে একটু রাগই হয়। ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে দেখেছি তারা বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র পড়ছে, কিন্তু কাউকে কোথাও শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়ানো হয় না সিলেবাসে। বা সত্যজিৎ রায়ের গল্প রয়েছে, কিন্তু শঙ্খ ঘোষের কবিতা নেই, জয় গোস্বামীর কবিতা নেই, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা নেই, বা ছড়া বলতে যা বোঝায় তা কিন্তু নেই। অর্থাৎ আমি স্কুলে পড়ছি এক ধরনের বাংলা, আমি যদি বাংলা শুধুমাত্র বলি এখন সমদীপ, আমি স্কুলে পড়ছি এক ধরনের বাংলা, এদিকে বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে কথা বলছি আরেক রকম বাংলাতে। স্কুলে পড়ছি স্কুলে পড়ছি সাধু ভাষা, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র পড়ছি কঠিন বাংলা, সে বাংলার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই। তো আমি যেটা ব্যবহার করতে পারবো না, আমি চারপাশে শুনছি না, বলছি না, তা সেটাকে আমি কি করে ভালোবাসবো, তার সঙ্গে কি করে মিশে যাব? অর্থাৎ এই সময়ের সিলেবাসে আমার ব্যক্তিগত মতামত, আমি ভাষাবিদ শিক্ষাবিদ নই, আমার দেখে শুনে মনে হয়েছে, বাচ্চাদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে, তারা যেটা খাচ্ছে তাদেরকে ওই তোতা পাখির মতো খাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা সেটাকে যখন ব্যবহার করতে যাচ্ছে তারা দুইয়ে দুইয়ে চার করতে পারছে না। সেজন্য বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম সব জায়গায় সিলেবাস, বাংলা বইয়ের অন্তত খানিকটা গন্ডগোল আছে। দ্বিতীয় ব্যাপার, বই পড়ার ক্ষেত্রে আমাদের কাছে বই পড়া বাদ দিলে অপশন বলতে খুব কমই ছিল। মাঠে গিয়ে খেলা, টিভির সামনে আমাদের বসতে দেওয়া হতো না, বইটাই আমাদের কাছে একমাত্র বলতে পারেন বন্ধু ছিল। এখন বিনোদনের প্রচুর মাধ্যম বেড়েছে, এটা আমাকে আপনাকে বলতে হবে না, আমরা বড় হতে হতে, সন্তান মানুষ করতে করতেই আমরা টের পেয়েছি। আমার বয়স 44, কিন্তু মানে আমি দেখতে দেখতে যে টের পেয়েছি, মাঝে মাঝে মনে হয় যে এখন যদি আমি 20-22 বছর, 20 বলছি, 14-15 বছর বয়স হতো বাচ্চাদের মতো, আমি বুঝতে পারতাম যে আমি একটা অদ্ভুত দোটানার জগতে রয়েছি। আমি যে বাংলা চারপাশে শুনতে পাই, ট্রেনে গেলে, বাসে গেলে, মেট্রোতে গেলে, আর যে বাংলা আমি পড়ছি সেটা এক নয়। ফলে খুব স্বাভাবিক তারা ধরতে পারছে না যে কি করব আমি, তারা নিজেরা ঘেঁটে গেছে। এই ঘেঁটে যাওয়া অবস্থা থেকে যদি সরিয়ে আনতে হয়, শিক্ষা ব্যবস্থাতে একটু মানে বদলের প্রয়োজন, সেটা বুঝতে পারছেন আমি আপনি করতে পারবো না। যেটা আমরা করতে পারি, বরং যারা এই মুহূর্তে আপনাদের ছেলে মেয়েরা, তাদের কাছে বাংলাটাকে সহজে, মজার ছলে, খেলার ছলে, এই শব্দের খেলাগুলোর মাধ্যমে শব্দগুলোকে ওদের চিনিয়ে দেওয়া, এবং শব্দের পিছনে যে মজাটা লুকিয়ে রয়েছে সেটার সঙ্গে ওদের পরিচয় করানো। এই যেমন ধরুন এখনই আমরা বললাম যে রিক্সা, রিক্সা আমরা জাপানি শব্দ বলে জানি, কিন্তু জাপানি একটা শব্দ কি করে বাংলায় ঢুকে পড়লো? বা যখন বলছি দরজা, জানলা ইত্যাদি আরবি শব্দ, মানে জানলা পর্তুগিজ, দরজা আরবি, এই দরজা বা জানলা কি করে বাংলা শব্দের অংশ হলো? তখন গল্পগুলো যখন বলি স্কুলে গিয়ে, ওয়ার্কশপ করাতে গিয়ে, ওরা তখন বুঝতে পারে যে ভূগোল, ইতিহাস কিভাবে একটা ভাষার সঙ্গে মিশে গেছে। তো স্টোরি টেলিং যাকে বলা হয়, গল্প বলা, সেইটা যদি করতে পারি আমরা, তাহলে ওরা সহজে শিখতে পারবে। তো আমাদের যে অ্যাপটা আমরা ভাবনা চিন্তা করছি, তার মধ্যে খানিকটা এগুলো থাকবে। শব্দবাজি পেজে আমরা বড়দের জন্য কিছু কিছু রিল করি, যেগুলো ছোটদের জন্য দেখার মতো,
তো এইগুলোর মাধ্যমে আমরা আমাদের মতো করে ব্যক্তিগতভাবে করতে পারি। সরকারি স্তরে শিক্ষা দিক থেকে, সিলেবাসের দিক থেকে কি করা সম্ভব, বুঝতেই পারছেন সৌম্যদীপ বাবু, এই মুহূর্তে বলে খুব একটা হয়তো লাভ হবে না, কারণ সময় লাগবে অনেকটা। আমি রাজনৈতিক হ্যাঁ, দিকে সেটা তো অনেক বড় চেঞ্জ আর কি। হ্যাঁ, আমি রাজনৈতিক দিকে যাচ্ছি না, আমি কাজনৈতিক দিক থেকে বলতে পারি, কাজনীতির দিক থেকে বলতে পারি, শব্দবাজি এবং বিদ্যাস্ত আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আমরা সহজ করার জন্য সহজে জিনিসটা কি করে শেখানো যেতে পারে, আমরা এটুকু বলতে পারি যে শীর্ষেন্দু পড়াতে হবে, অবশ্যই সত্যজিৎ পড়তে হবে, অবশ্যই এই সময়ের বাংলা অন্যান্য যারা লিখছেন, যেমন দিন দুয়েক আগে রাজা ভট্টাচার্য এসেছিলেন, ত্রিদীপ বাবু ছিলেন কয়েকদিন আগে, আপনারা আলোচনা করেছেন, ওরা এই সময়ের সম্পাদক লেখক হয়ে ওরা যে ধরনের লেখা লিখছেন বা লেখাচ্ছেন সেটা কিন্তু এই সময়ের বাঙালিদের জন্য উপযুক্ত হতে পারে। তারা এত বছরের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যে কোন ভাষায় লিখলে বাচ্চাদের খাওয়ানো যাবে। মানে এই মুহূর্তে বই বলতে শুধুমাত্র সত্যজিৎ নয়, শুধুমাত্র শীর্ষেন্দু নয়, এখন যারা লিখছে তারাও ভালো লিখছে। এখনকার পত্রিকাগুলো বাচ্চাদের কাছে পৌঁছতে হবে, কিন্তু প্রথম কথা ওই শব্দের যে ভয়টা, সেই ভয়টাকে কাটানোর জন্য ক্লাস 1 থেকে আমাদের যে শব্দের খেলাগুলো, শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যাতে বানানটা চিনতে পারে, বানানটা মগজে চলে আসছে, ছবিটা পরিষ্কার যে এইটা মানে দিঘি, দিঘির বানান এইটা, কাহিনী এখন আমি এই বানান লিখছি। বানানবিদরা, ভাষাবিদরা বানান বদলাচ্ছেন, ওদের সিলেবাস দেখবেন আমাদের থেকে আলাদা, সেটা ওরা শিখুক। খেয়াল করে দেখবেন, আমি একটু ছোট্ট উদাহরণ দিই একটা, আমাদের দাদু ঠাকুমাদের জিজ্ঞেস করবেন, তারা বাড়ি বানান লিখতেন বয়াকার ডয় শূন্য রয় দীর্ঘই, আমরা লিখি বয়াকার ডয় শূন্য রয় রস্যই। আমি মাধ্যমিকের সময় বাংলায় পরীক্ষা দিয়েছি, কাহিনী লিখেছি কয়াকার হয় রস্যই দন্তন্বয় দীর্ঘ ই। আমাদের ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা অনেকেই কাহিনী লিখছে কয়াকার হয় রস্যই দন্তন্বয় রস্যই। আমরা রানী লিখেছি মূর্ধন্য নয় দীর্ঘই বা দন্তন্বয় দীর্ঘই, ওরা লিখছে রয়াকার দন্তন্বয় রস্যই। আমরা ইগল পড়েছি দীর্ঘ ই দিয়ে, ওদের শেখানো হচ্ছে রস্য ই দিয়ে, কারণ রয়েছে। কিন্তু ওরা যখন শিখছে, খেয়াল করে দেখবেন, আমরা আমাদের মতো করে একটা শিখেছি, আমরা সেই মতো বাংলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওরা ওদের মতো করে শিখছে এবং বাংলায় এগোচ্ছে। বাংলায় কিচ্ছু মরবে না, কিচ্ছু অসুবিধা হবে না, কোনো কিছুই ঠিক নয়। 150 বছর আগে যে বাংলা ছিল, হুতমের নকশা বা বঙ্কিমচন্দ্র ইত্যাদি, সে বাংলা কিন্তু আজকে আমরা চট করে বলি না, আমরা পড়তে পারি না। অর্থাৎ ভাষা বদলাচ্ছে, তাকে বদলাতে দিন, খালি ওদের চোখের সামনে, কানের সামনে সবসময় বাংলাটাকে রাখার চেষ্টা করতে হবে। এইটা শব্দবাজি আমাদের তরফ থেকে আমরা করছি, বিদ্যাস্তুও তাদের মতো করে করছে। আশা করি এতে কাজ হবে। আচ্ছা, আর কেউ কোনো মতামত, ভালো মন্দ? হতেই পারে যে আমার বলা সব কথা আপনাদের পছন্দ হয়তো হচ্ছে না, বা যদি পছন্দ হয়, যদি তার অন্য কোনো দিক, অন্য কোনো আঙ্গিক আপনাদের মনে পড়ে, আপনারা শেয়ার করতে পারেন। কোনো ঘটনা যেটা আপনারা দেখেছেন ছেলে বা মেয়ের স্কুলে বা ক্লাসে, ক্লাসে বলছি আপনাদের অফিসে, বাস্তবে ব্যক্তিগত জীবনে কোথাও ট্রেনে বাসে কোনো ঘটনা দেখেছেন, যেটা না আমাদেরও বুঝতে সাহায্য করবে যে শেখানোর জন্য আমরা আরো কি কি করতে পারি। আমরা একটা প্ল্যান করছি, আমরা সার্ভে করি, আমরা সেখান থেকে মতামত পাই। আমাদের শব্দবাজির টিমে শিক্ষক শিক্ষিকারা আছেন, বিভিন্ন স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেস, তারা যুক্ত আমাদের সঙ্গে, আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিই। কিন্তু আপনারা বাবা মা হিসেবে আমাদের বলতে পারবেন যে ছেলে মেয়েরা স্কুল বাদ দিয়ে বাড়িতে ঠিক কি কি প্রবলেম ফেস করছে, মানে তারা কি করতে চায়, কি করতে চায় না, আপনারা বললে আমরা আরো ভালো বুঝতে পারবো। আর কেউ মাইক অন করে বা মেসেজে, চ্যাটে যদি কিছু বলতে চান? কেউ মনে হচ্ছে মাইক অন করেছেন, প্লিজ বলতে পারেন। দীপেন্দু, হ্যাঁ দীপেন্দু, হ্যাঁ বলুন। দীপেন্দু, আপনার কথা একটু অস্পষ্ট শোনাচ্ছে, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে, একটু আরেকবার বলবেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? একদম পরিষ্কার, খুব ভালো শোনা যাচ্ছে, বলুন। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ICSE বোর্ড। তো অ্যাকচুয়ালি ও কি যে ইংলিশে তো ঠিকঠাক আছে, সরগরমে আছে, কিন্তু বাংলা ভাষার ব্যাপারে ওর একটা মানে তেমন কোনো আগ্রহ নেই। তার কারণটা হচ্ছে যে লেখাপড়ার মেন এটা, সেটা তো ইংরেজি ভিত্তিক এটাই। কিন্তু আমি নিজেও ওকে বাংলার ব্যাপারে আগ্রহী করার চেষ্টা করেও খুব একটা সাকসেসফুল হতে পারিনি। তো যেটা আপনি যেটা বললেন না এক্স্যাক্টলি, যে ওদের সিলেবাসে বাংলায় যেগুলো আছে, যেমন বঙ্কিমচন্দ্র অ্যাড করা আছে, অথচ তার থেকে অনেক যেটা ইজিলি সে অ্যাডপ্ট করতে পারবে, সত্যজিৎ রায় নেই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, একদম আমি ফলো করেছি এটা। রাজসিংহ মানিকলাল পড়ানো হচ্ছে ওদেরকে, অথচ ওরা সাধারণ যে কথ্য বাংলা ভাষা সেটারই মানে জানে না, অথচ রাজসিংহ মানিকলাল তাদের সিলেবাসে ক্লাস 7-এ অ্যাডেড আছে।
তো যাই হোক, এটা তো ওদের সিলেবাস কমিটির ভাবনা চিন্তার মধ্যে হয়তো সেই ঘাটতিটা আছে। কিন্তু আমি যে প্রবলেমটা ফেস করছি, যেটা আমি নিজেও বুঝতে পারছি, যে যখন যুগের প্রয়োজনে ইংলিশ মিডিয়ামে আমাকে দিতেই হয়েছে ওকে, কিন্তু এই যে বাংলা ভাষার সাথে ক্রমশই যে একটা পরিচয়ের ঘাটতি থাকছে না, সেটা আমি উপলব্ধি করছি, যে ও সেই বাংলা ভাষাগুলো বলতে পারছে না বা তার সাথে পরিচিতি ঘটছে না। তো আমি একটা জাস্ট আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাই, যে ওর মধ্যে যাতে এই ধরনের বাংলা ভাষাতে একটু পড়ার আগ্রহটা যাতে ফিরিয়ে দিতে পারা যায়, তার জন্য কোনো কমিক্স বই বা কি ধরনের গল্পের বই দিলে একটু তার মধ্যে একটু আগ্রহ হবে সহজ ভাষার মধ্যে, যদি কাইন্ডলি একটু বলেন। আপনি নিজেই সমাধান দিয়েছেন, আমি নিজে এটা বলতামও একবার, কমিক্সের বই বা ছবির বই। তার কারণ টানা দেখবেন, আমি তার আগে একটুখানি একটা ভূমিকা একটা বলি। ইংলিশ মিডিয়ামে ইংরেজিতে সবকিছু পড়ে, বাংলাটা বাংলায় পড়ে। একটা কবিতাও রয়েছে যে মানে বাংলাটা কেন ইংলিশে পড়ায় না, এবং এই জন্যেই সুব্রত বৈরাগী, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সুব্রত। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাংলাটা যেহেতু বাংলায় পড়ে, বাকি সব ইংরেজিতে, ওরা সারাক্ষণ ইংরেজি পরিবেশের মধ্যে রয়েছে, ইংরেজি শব্দ শুনছে, বলছে, লিখছে সবকিছু। ফলে ইংরেজি শব্দগুলো চোখের সামনে এত বেশি আসে যে ওইগুলি ব্রেনে রেজিস্টার করে। ফলে ইংরেজি বানান ওদের সমস্যা হয় না, ইংরেজি উচ্চারণ খুব ভালো, ইংরেজি পড়তে বলতে লিখতে অসাধারণ পারে। বাংলাটা পড়ছে মাত্র একটা সাবজেক্ট, ফলে খুব স্বাভাবিক আগ্রহ নেই। এবং ক্লাস 7, কিছু মনে করবেন না, আমার অভিজ্ঞতার জন্য বলছি, আমি কিন্তু হতাশ নিরাশ করছি না, খানিকটা দেরি হয়েছে। কিন্তু যেটা করা যেতে পারে, আপনি নিজেই সমাধান দিয়েছেন, কমিক্সের বই। ওকে যদি আপনি প্লেন টেক্সট দেন, যেখানে কিছু দেখছে না, খালি সাদা ফাঁকা পাতা, মানে সাদা কাগজে কালো কালিতে ছাপা রয়েছে, ওর হয়তো অতটা আগ্রহ হবে না। কারণ এখনকার ছেলে মেয়েদের জগৎটা প্রচন্ড অডিও ভিজুয়াল। ওরা ইউটিউব দেখছে, ওরা ফেসবুক ইনস্টাগ্রাম দেখছে, চারপাশে প্রচন্ড ভিজুয়ালি ওরা দেখতে পাচ্ছে অনেক কিছু, টিভি দেখছে, আপনাদের মোবাইল, অন্য কিছু দেখছে। তো ওকে কমিক্সের বই দিন, যে কমিক্সে বাংলাতে সহজ ভাষায় লেখা রয়েছে। আমি একজনের নাম এক্ষুনি করতে পারি, সুযোগ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অসাধারণ কাজ করছে সুযোগদা। রাপ্পা রায়ের কমিক্স একদম এই মুহূর্তের বাংলাতে লেখা। শুধু রাপ্পা রায় নয়, সুযোগদা ক্লাসিক্স যে বইগুলো রয়েছে, অর্থাৎ গুপিগাইন বাঘাবাইন, তাকে কমিক্স করেছে। উপেন্দ্র কিশোরের বেশ কিছু গল্পকে কমিক্স করেছে। ফেলুদা কিছু গল্পের কমিক্স হয়েছে। ফলে আজকের ছেলেমেয়েরা টিনটিন ভালো, ঠিক ঠিক, মানে টিনটিন কি করে ভুলে গেলাম, সুব্রত বাবু অনেক ধন্যবাদ আপনাকে। টিনটিন, অ্যাস্টেরিক্স, হাদা ভোঁদা, কি হয় যত ওরা ছবির মধ্যে দিয়ে যাচ্ছে, ওর ছবিটার সঙ্গে সঙ্গে না পরিচিত হচ্ছে। ফলে ছবি এবং লেখা এবং ছবি। আমি একটু ইন্টারাপ্ট করছি, ওই টিনটিন বা ইংলিশ যে কমিক্স গুলো না, সেগুলোতে আগ্রহ আছে বা সেগুলো যে পরিচিত আছে পরেও, কিন্তু বাংলাটাই যখন দিচ্ছি না, তখন সেইটার মধ্যে আর কি হচ্ছে। আমি জানি না, যদি সম্ভব হয় খুব ছোট পাতলা, হয়তো পাতা দশকে যদি কমিক্স, আমি জানি না আদৌ বাংলাতে পাতা দশকের কমিক্স আছে কিনা, যাতে ওর ছোট্ট একটা গল্প চট করে শেষ হয়ে যাবে, সহজ বাংলায় লেখা আছে, ওর আগ্রহটা তৈরি হতে পারে। আসলে এটা একটা না কনভেয়ার বেল্ট সিস্টেম। আপনার মেয়ে 7টা ধাপ পেরিয়ে এসে এখন যে জায়গায় আছে ক্লাস 7-এ, বেঙ্গলি স্পেলিং মিস্টেক করে ক্লাস 6 বাংলা মিডিয়াম, রুম্পা আপনি যেটা বলছেন, আমি যেটা বলছিলাম যে কনভেয়ার বেল্টে তারা অনেকটা এগিয়ে আসাতে ওদের, যেটাকে আমরা ব্রেনের ওয়ারিং বলি, ওদের ব্রেনের ওয়ারিংটা হয়েছে ইংরেজি ঘেঁষা। ওদের ভুল নয়, আপনাদের ভুল নয়। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার বলা যেতে পারে খানিকটা ভুলও বলবো না, পদ্ধতি এটা, যেটা ঠিক করা যেতে পারে যে একটু একটু করে খাওয়ানো। খেয়াল করে দেখবেন যে আমাদের যখন জ্বর হয়, আমরা জ্বর থেকে ওঠার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পুরো নিয়মিত প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর চান করলাম ঘুরলাম করি না, আমরা আস্তে 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 অভ্যস্ত হই, সাইক্লিং করার সময় যেভাবে হয় আর কি। তো ওদের আস্তে আস্তে খাওয়াতে হবে। শব্দবাজির মোবাইল অ্যাপ নিয়ে আমরা কাজ করছি যে কারণেই, ওরা একটু একটু করে খেলুক, একটু একটু করে খাক, তাতে ওদের আগ্রহটা তৈরি হবে যে ও আচ্ছা আমি এই শব্দটা জানি। তো আজকে যদি ওকে 10টা শব্দ দিই, তার মধ্যে যদি ও 5টা নিজে পেরে যায়, তাহলে ওর একটা আত্মবিশ্বাস তৈরি হবে, কনফিডেন্স পাবে। প্রতুলবাবু আপনি একটু প্লিজ যদি মাইকটা একটু অফ করেন, ধন্যবাদ। মানে কিছুই না, আপনি বুঝতে পারছেন হয়তো যে একটু ক্ল্যাশ করছিল, আমি একটু পরে আপনার সঙ্গে অবশ্যই কথা বলছি। তো যেটা হচ্ছে, ও নিজের ওই আত্মবিশ্বাসটা পাবে যে ও আচ্ছা আমি তো তাহলে 10টা শব্দের মধ্যে 7টা পারলাম, 5টা পারলাম, আজকে আমি 3টে পেরেছি, কালকে কটা পারবো, 5টা পেরেছি। এই যে আত্মবিশ্বাসটা তৈরি হবে, এটাই ওর ওই ভীতি কাটাতে সাহায্য করবে। তখন ওকে পড়তে দিতে হবে, একটা পুরো বাক্য, একটা শুধু পাতা, একটা গল্পের বই, আস্তে আস্তে আগ্রহ তৈরি হবে। একদিনে হবে না, কিন্তু যেটা আমরা বলে থাকি, একদিনে হবে না কিন্তু একদিন হবেই হবে। তো সেইটার পদ্ধতিটা আস্তে 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 হওয়ার। আপনি একটা মোটা শীর্ষেন্দু আপনার পড়তে ভালো লাগে, ওকে দিলে কিন্তু ভাল লাগবে না, কারণ ও বইটা মোটা দেখে ভাবে বাবা এতটা বাংলা পড়তে হবে, ও ভয় পেয়ে যাবে।
প্রিয়দর্শিনী, আমার মেয়ে ক্লাস 3-এ পড়ে, বাংলা ভাষা ও যারা সবে পড়তে শিখেছে, ওর কমিক্স পড়ে কি সত্যি কাজে লাগবে? ক্লাস 3 যদি নিজে বাংলা বই পড়তে পারে, কমিক্স যদি পড়তে পারে, খুব ভালো ওর জন্য। যত কম ভয় পাবেন না যে কম বয়সে কি এতটা চাপ দেবো। প্রমাণিত সায়েন্টিফিক্যালি যে আমাদের ব্রেন মোটামুটি 10 বছর বয়স পর্যন্ত একাধিক ভাষা অনায়াসে শিখতে পারে। আহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের অমনিবাস ফল পেয়েছি, একদম। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলছি, আমার নিজের অভিজ্ঞতা। আমার জন্ম দিল্লিতে হয়েছিল, আমি 8 বছর বয়স পর্যন্ত দিল্লিতে ছিলাম, তারপরে আমি কিছু ব্যক্তিগত কারণে আমি হাওড়াতে বা কলকাতায় চলে আসি। আমার হিন্দি ছিল ওখানে পড়ার একটা ভাষা, বাঙালি হিসেবে বাংলা স্কুলে, মানে এমন একটা স্কুলে পড়েছি যেখানে বাংলাও পড়ানো হতো এবং ইংরেজি। আমি হিন্দি তারপর কখনো আর পড়িনি, কিন্তু ওই যে আমার হিন্দির ভিত তৈরি হয়ে গিয়েছিল, আমার পেশাগত কারণে আজও আমাকে হিন্দিতে কথা বলতে হয়, এবং আমার হিন্দি শুনে আজও কেউ বলেন না যে তুমি বাঙালি। এটা কিন্তু ছোটবেলাতেই আমার ভিত তৈরি হয়েছিল। আমি মানে আমার পরিস্থিতির কারণে আমি সেই উপহারটা পেয়েছি। তো এই যে বলছি কম বয়সে 3টে ভাষাকে সমানভাবে দিন, বিশ্বাস করুন কম বয়সটাই আসল বয়স, কারণ তখন ব্রেনের নিউরন গুলো তাজা টটকা রয়েছে, যেগুলো জুড়ছে। এটা প্রমাণিত সায়েন্টিফিক্যালি যে ওই সময় ব্রেনকে যদি আপনি ঠিকঠাক পুষ্টি দেন, ঠিকঠাক খাবার দেন, অর্থাৎ ভাষা শেখান, সে অনায়াসে 3টে ভাষা ধরবে। এবং 3টে ভাষা শেখা মানে তার ব্রেন কিন্তু একজনের জায়গায় 3জনের দিকে বা 3 দিকে সে একসঙ্গে যাচ্ছে, অর্থাৎ ব্রেন প্রায় 3 গুণ বেশি শক্তিশালী। মানুষ মানে তো আসলে ব্রেন, তার মগজাস্ত্র, এই মগজাস্ত্র যদি 3 গুণ শক্তিশালী হয়, তাহলে ভাবুন সে পড়াশোনায় কতটা ভালো হতে পারে, কারণ সে আমি একটা কোশ্চেন নিচ্ছি। নিশ্চয়ই। নির্মল বলো। হ্যাঁ, না আমি প্রিয়ম বলছি। বলছি ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ। আমি যে প্রশ্ন করেছিলাম আমি তার উত্তর পেয়েছি। আপনি আস্তে আস্তে খাওয়ান দিবেন্দু বাবু, আপনি একটু একটু করে ওকে খাওয়ান, ও নিশ্চয়ই পারবে। 1 বছরে হবে না, 1-2 বছরে নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু একটা কোশ্চেন নিয়ে নিই। এই প্রশ্নটা করছেন অভিজিৎ বাবু। উনি কোনো কারণে আমাদের এই মানে গুগল মিটের এখানে কমেন্ট করতে পারেননি। আচ্ছা। উনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নটা রেখেছেন। আমি চাই তুমি এটার একটু উত্তর দাও, তারপরে আমিও আমার মতো করে একটা উত্তর দেবো। অভিজিৎ বাবু লিখছেন, আমি মালদা থেকে বলছি, এটা বাস্তব, পশ্চিমবঙ্গের সব জেলায় এলাকা ভিত্তিক ভাষা আলাদা, কিন্তু দক্ষিণবঙ্গের কিছু মানুষজনকে দেখি উত্তরের ভাষাকে নিচু চোখে দেখে। এটা কেমন ভাবে দেখা উচিত? এটা একটু তুমি উত্তর দাও, তারপরে আমার একটা অবজারভেশন আছে, আমি একটু সেটাও একটু আমি শেয়ার করবো। আমি জানি না এখানে যারা রয়েছেন আপনারা হয়তো সবাই দক্ষিণবঙ্গের বা হয়তো কলকাতা বা আশপাশে কোনো জায়গায় আছেন। আপনারা নিশ্চয়ই বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে খেয়াল করে দেখবেন যখন আপনি মেদিনীপুরে গেছেন, আপনি একটু অন্যরকম বাংলা শুনবেন। মানে মেদিনীপুরেও এখন এই যে আমরা যে বাংলাটা বলি, এই বাংলাটাকে বলা হয় মান্য চলিত বাংলা, এর অনেক নামটাম ইত্যাদি রয়েছে। আমি বেশি ওই কচকচিতে যাচ্ছি না, সহজ কথায় বললে এই বাংলা আপনি এখন সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় শুনতে পাবেন, কারণ টেলিভিশনের দৌলতে, রেডিও দৌলতে, সিনেমা, গান, এই শব্দগুলো, এই উচ্চারণগুলো, শুধুমাত্র শব্দ আর উচ্চারণগুলো মানুষের কানে গেছে, কান থেকে জিভে এসেছে। আমরা তো সেইভাবে ভাষা শিখি, একটা কানে শুনলাম এবং তার উচ্চারণটাকে ঠিক করতে করতে আমরা হয়ে যায়। গুগলের কমিক্স এখন পপুলার, সুব্রত বাবু একদম ঠিক, গুগলের কমিক্সও পড়াতে পারেন, দেখাতে পারেন। তো যেই আপনি এমন কোন একটা জায়গায় যাবেন যেটাকে আপনি মেদিনীপুরে গ্রাম বলছেন, বা হয়তো আপনি চলে গেলেন পুরুলিয়ার দিকটাতে বা উত্তর দিনাজপুরে, দেখবেন সেখানে কিন্তু একটু অন্যরকম বাংলা বলা হয়, এবং সেটাও বাংলা। কারণ উপভাষা ধরলে বাংলার অনেকগুলো উপভাষা রয়েছে। যদি অত বিভাগে না যাই, এটা বলা হয় মোটামুটি যে বেশ কয়েকশো কিলোমিটার ছাড়া ছাড়া ভাষা বদলায় প্রত্যেকটা বাংলা, এবং প্রত্যেকটা জায়গার বাংলার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা কোনো বাংলাকে ছোট করতে পারি না, কিন্তু যেটা হয় ব্যবসায়িক প্রয়োজনে দেখা গেছে যে যেটা বড় শহর বা যেটা বড় জায়গা, তার একটা প্রভাব থাকে, যে কারণে হিন্দি প্রভাবটা আমরা সারা দেশ জুড়ে দেখতে পাই। কারণ হিন্দির ব্যবসায়িক বা কেন্দ্রে হিন্দির ক্ষমতাটা থাকার কারণে হিন্দি ভাষাটা সারা ভারত জুড়ে একটু বেশি গায়ের জোর ফলায়, কিছু করার নেই। আর যদি বাংলা কেন্দ্রে থাকতো, মানে কেন্দ্রে যদি কোনো বাঙালি প্রধানমন্ত্রী থাকতেন, বা বাংলা ভাষাটা রমরমা বেশি থাকতো, এবং ব্যবসা যেখান থেকে পরিচালিত হয়, অর্থাৎ খানিকটা দিল্লি এবং অনেকটা মুম্বাই, তার ভাষা যদি হতো বাংলা, তাহলে কিন্তু বাংলারও একটা রমরমা থাকতো সারা ভারত জুড়ে। যে কারণে ইংরেজি ব্যবসায়িক ঔপনিবেশিক কারণের জন্য, কলোনাইজেশন ইত্যাদি কারণে সারা দুনিয়া জুড়ে ইংরেজি একটা রমরমা রয়েছে। বুঝতেই পারছেন যে ভাষা কিভাবে দমিয়ে রাখতে পারে। তাই কলকাতার ভাষা বা ঢাকার ভাষা, কারণ ঢাকাতেও এই একই রকম বাংলায় মোটামুটি কথা হয়, এই ভাষা কিন্তু অন্যান্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শহরের ভাষা, জনজীবন, অর্থনীতিকে খানিকটা হলেও চেপে দেয়। তাই অন্যান্য জায়গার মানুষের মনে হয় যে আমার বাংলা সেরা বাংলা, অন্য জায়গায় ওটা বাংলা নয়, কিন্তু এটা ভুল। যে কোনো মুহূর্তে। হ্যাঁ প্রিয়ম বলো। হ্যাঁ, মানে
তুমি শেষ করো না, তুমি শেষ করো হ্যাঁ না। ওইটাই, মানে যে এমন হতেই পারে 50 বছর পরে দেখা গেল দুর্গাপুর এমন একটা জায়গায় পৌঁছে গেল যে দুর্গাপুরে প্রচুর মানুষ গিয়ে থাকতে শুরু করলেন, যে কোনো কারণেই হোক দুর্গাপুর অঞ্চলে যে বাংলা সেটাই তখন প্রামাণ্য বা মান্য বাংলা হয়ে গেল, অর্থাৎ ভাষার জায়গাটা বদলে গেল। এটা হতেই পারে। প্রিয়ম বলো। আমি শুধু মানে মানে রয় একটা দুর্দান্ত এক্সপ্লানেশন দিয়েছে, আমার উত্তরটাও এর এর কাছাকাছি। আমি শুধু কয়েকটা ঘটনা এবং কয়েকটা উদাহরণ শুধু অ্যাড করতে চাইবো। সেটা হচ্ছে আমাকেও একটা বিশেষ প্রয়োজনে সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতে হয়, মানে বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে মানে এবং মানে স্থানীয় মানুষদের সঙ্গে প্রচুর পরিমাণে কমিউনিকেট করতে হয়। তো আজকে এটা আমরা মানে এটা দেখেছি যে প্রথম কথা হচ্ছে যে এরকম কোনো নিয়ম নেই যে প্রিয়ম কি নেটওয়ার্ক অফ হলো কোনোভাবে? প্রিয়ম আছো? আচ্ছা আমি এগিয়ে নিয়ে যাই কিছুক্ষণ, বরং প্রিয়ম ফিরে এলাম। প্রিয়ম কি, হ্যাঁ প্রদ্যুৎ বাবু বলুন। হ্যাঁ আচ্ছা আমি নমস্কার, আমি প্রদ্যুৎ বলছি। আমি হ্যাঁ, বলুন। দীপেন্দু বাবু যে প্রশ্নটা বললেন, আমার প্রশ্নটা মানে অনেকটাই একই জায়গায়, কিন্তু আমার ছেলের বয়স 7 আর ও এখন ক্লাস 1-এ পড়ে। এবার আমি আমার সমস্যাটা বলছি, আমার সমস্যা আরেকটু অ্যাকিউট। যখন ওর বয়স 1.5 বছর তখন আমরা ইউএস চলে আসি। হ্যাঁ, আমি এখন ইউএস থেকেই বলছি। তো ও তখন বাংলাটা কিন্তু বেশ ভালোই বলতো, মানে শুরু করেছিল বাংলা বলা, এবং তখন বাড়িতে আমি আমার স্ত্রী দুজনেই বাংলাই ওর সঙ্গে কথা বলতাম, বাংলাটাও ভালোই বলতো। তারপর এখানে যখন ও প্রি স্কুলে যাওয়া শুরু হয় তখন ন্যাচারালি একটু অ্যাকসেন্টের তো ডিফারেন্স হয় ইংরেজি, তো ওর একটু ইংরেজিটা বুঝতে প্রবলেম হলো। তো তখন ওর স্কুল থেকে ওদের বললেন যে আপনারা একটা কাজ করুন, মানে আপনাদের একজন প্যারেন্ট ওর সাথে বাংলায় কথা বলুন, একজন ইংরেজিতে কথা বলুন, তাহলে হয়তো একটু সমস্যাটা সমাধান হবে না, কারণ ও স্কুলে একটু একা হয়ে যাচ্ছিল। তো তখন আমি ওর সাথে মানে আগাগোড়াই বাংলাতেই কথা বলি, আমার স্ত্রী ওর সাথে ইংরেজিতে কথা বলেন। তো তারপর ও এখন এলিমেন্টারিতে পড়ে, মানে নিডলেস টু সে ও ইংরেজিটা খুবই ভালো বলে, সবকিছু ইংরেজিতেই বলে, এবং সেটাই এখন প্রবলেম হয়ে গেছে যে ও এখন না পুরোপুরি সবকিছুটাই ইংরেজিতে। আমি যতই চেষ্টা করছি ওকে বাংলা পড়াতে, মানে আমি ওকে ধরুন সব বাংলা বই, আপনি যা বললেন যে কথাগুলো, যে কমিক্স এনে দেওয়া, বাংলা ছবির বই এনে দেওয়া, সবকিছুই মানে বাটুল থেকে শুরু করে সবকিছু আমি এনে দিয়েছি রেখেছি ওর সাথে। আমি যেমন সবসময় বাংলায় কথা বলি, ওকে আমি ইনসিস্ট করি যে ও আমার সাথে বাংলাতেই কথা বলে যেন। হ্যাঁ, তো ন্যাচারালি মানে ওর যেহেতু পরিবেশ এবং পরিমণ্ডলটা পুরোটাই ইংরেজিতে, তো ওর চিন্তাধারাটাও এখন ইংরেজিতে হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য ওর কথাতে মানে 60 to 70% ইংরেজি মিশে থাকে, যেটা আমি চাই না। কারণ আপনি আরেকটা যে কথা বললেন না যে আমরা 2টো ভাষা বা 3টে ভাষা ওই 8 বছর 10 বছর অব্দি আমাদের খুব তাড়াতাড়ি তুলে নিতে পারি, আমি ওই ব্যাপারটাতে খুব বিশ্বাস করি। এবং মানে যত বেশি আমরা ভাষা জানবো তত আমাদের ব্রেনটা কাজ করবে, মানে আমাদের চিন্তাধারাটা 3টে ভাষায় করতে হবে। তো আমি এই ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করি। তো আমি চাইছি যে ওকে কি করে আমি বাংলাটা অন্তত আরো ভালো করে শেখাবো। আমি এই জায়গাটাতে একটুখানি স্ট্রাগল করছি সত্যি বলতে কি। তো হ্যাঁ বলুন ঠিক আছে, অসুবিধা মানে নেই। এখানে কিছু কি গাইডেন্স করতে পারবেন? কারণ ও কিন্তু বাংলায় যখন কার্টুন হয়, আপনি আরেকটা কথা যেটা বললেন না যে অডিও ভিজুয়াল, এটা কিন্তু 100% সত্যি কথা। কারণ বাংলা কার্টুন হলে হয়তো ও দেখে, ভূতের গল্প পছন্দ করে, বাংলা ভূতের কিছু ইউটিউবে কিছু হলে ও দেখে, কিন্তু ওকে বই পড়াতে পারছি না। মানে যদিও আমি মানে বই পড়তে খুব ভালোবাসি এবং ওর জন্য এনে দিয়েছি, তো কি করা যেতে পারে একটু গাইডেন্স? বই কেন পড়ে না তার উত্তরটা আপনি নিজেই বা আমরা এই প্রজন্মকে দেখেই বুঝতে পারছি। বইটা তো ছটফট করে না, বইটা দৌড়ায় না। বই যেহেতু দৌড়ায় না, বই একটা জায়গায় স্থির হয়ে আছে, তার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা বোরিং পাতা, ও তাতে আগ্রহী বোধ করছে না। খুব স্বাভাবিক এটাই। আপনি খেয়াল করে দেখুন, আমাদের রিল দেখার পরিমাণ এত বেড়ে গেছে যে আমরা কিন্তু লম্বা ডিউরেশনের ভিডিও দেখা কমিয়েছি। অনেকেই এখন আগের মতো বই পড়ি না আমরা আর, কারণ রিল কি করছে, আমাকে দেখিয়েও দিচ্ছে, শুনিয়েও দিচ্ছে। মানে আমাকে যেটা কষ্ট করে পড়তে হতো, তা যদি কেউ আমার কানে আর চোখের সামনে দিয়ে দেয়, মানে আমাকে খাইয়ে দেয়, আমাকে নিজের হাতে না খেতে হয়, তাহলে খুব স্বাভাবিক আমার কাছে ব্যাপারটা সহজ। যে কারণে ওর এই কার্টুনের প্রতি একটা স্বাভাবিক ঝোঁক, ওর একমাত্র না, এই বয়সে সববারই প্রায় তাই।
মানে আমাদের যদি বলি, আমাদের মধ্যে যে বাচ্চাটা আছে সে রিল দেখতে পছন্দ করে, আমরা তাই করি। এবার খেয়াল করে দেখুন যে এটা থেকে বের করে আনার কোনো মানে হয় না, কারণ বেরোবে না। তার জায়গায় বরং আপনি সিলেক্টিভলি যদি ওকে বাংলা অ্যানিমেশন কার্টুন, যদিও তার কোয়ালিটি খুব ভালো নয়, যেগুলো ইউটিউবে ইত্যাদি আছে, মানে শব্দবাজিতে আমাদের ভাবনা চিন্তায় রয়েছে। আপনি ইউএস এ থাকেন বলে আপনাকে বলছি, আমাদের ইনভেস্টমেন্ট ইত্যাদি নিয়েও ভাবনা চিন্তা চলছে, কারণ ওখান থেকে ইনভেস্টমেন্ট জানি আমরা এলে আমরা অনেক কিছু করতে পারবো, সেটা বিদ্যাস্তুর ক্ষেত্রেও তাই। যাই হোক, যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে কার্টুন অ্যানিমেশন যত পারবেন দেখান, কারণ তত ও বাংলা শব্দগুলো শুনছে। ওর কাছে কিন্তু বাংলা ইমেজ নয়, মানে কার্টুনেও হাদা বোঁধা দেখছে, তার থেকেও বেশি কিন্তু বাংলা শব্দগুলো শুনছে। যত শব্দগুলো শুনবে তার মানে বাংলা শব্দের যে উচ্চারণটা, যে অ্যাকসেন্টটা ঠিকঠাক যদি অ্যাকসেন্ট হয়, মানে যদি আপনি যেহেতু কলকাতার মানুষ, আমি আশা করছি যে আপনি ঢাকাই ওকে শোনাচ্ছেন না, মানে বাংলাদেশের উচ্চারণ আপনি হয়তো শোনাচ্ছেন না, কারণ বাংলাদেশের উচ্চারণ শুনলেও কিন্তু বাংলাদেশের বাংলাটাই অভ্যস্ত হবে, স্বাভাবিক আমাদের ব্রেন যা পাবে। তো আপনি যদি এইখানকার বাংলা, যে কোনো রকম বাংলাই হোক, আপনি যখন শোনাচ্ছেন, ও সেই বাংলাটা কিন্তু শুনছে, ওর ব্রেনে কিন্তু রেজিস্টার করছে। ওকে আপাতত শুনতে দিন, এবং মাঝে মাঝে ওর সামনে কয়েকটা শব্দ রেখে দিন। ওকে টানা বই পড়তে দিলে কিন্তু পড়বে না। কমিক্স তবুও পড়তে পারে, 1-2 পাতার বেশি হয়তো ও যাচ্ছে না, এটা আপনি আমাকে আরো ভালো বলতে পারবেন। একদম ঠিক যাচ্ছে না, মানে আমি বাটুল ধরুন খুলে দিয়ে দিলাম, বললাম এই দেখ, বা বাদুল বেড়াল খুলে দিয়ে এই দেখ, মানে আমি বুঝি যে কোনটা দিলে হয়তো ওর ভালো লাগতে পারে। তো বাটুল বা মানে যেটা দেখে আমরা খুব হাসি পাই, ওর হয়তো একটাই, আপনি এক্স্যাক্টলি ঠিক কথা বলেছেন, ওই একটা কি দুটো পাতা, তার বেশি এগোচ্ছে। কারণ হচ্ছে ওকে কষ্ট করে নিজেকে পড়তে হচ্ছে, ওর ব্রেনকে প্রসেস করতে হচ্ছে অন্য একরকম ভাবে। সেখানে ও যখন টিভিতে দেখছে, ও চুপচাপ বসে আছে একটা জায়গায়, ও দেখা আর শোনা একসঙ্গে খাবারটা খেয়ে নিচ্ছে, ও যেটা ওর একা সমস্যা না, এটা যে কোনো হিউম্যান ব্রেনের ক্ষেত্রে হয়। আমরা দেখুন খেয়াল করে, আমি বলছি আমার বই পড়া অনেক কমে গেছে, আমি আজকাল খেতে বসে রিল দেখি, আমি দেখি, তবে হ্যাঁ আমি রিল বেছে নিই, আমার ব্রেন সেই ক্ষমতাতে আছে আমাদের বয়সের জন্য যে আমি কোনটা দেখবো কোনটা দেখবো না। ওর এখনো সেই জায়গাটায় পৌঁছয়নি, খুব স্বাভাবিক। ফলে আপনি যখন ওকে খাওয়াচ্ছেন, আপনি ওকে ওই একটা পাতাই পড়তে দিন ওকে। আমি জানি এটা খারাপ লাগবে শুনতে, যে মনে হবে ছিঁড়বো কেন, ওকে একটা পাতা ছিঁড়ে ওকে দিয়ে দিন, বলুন যে আজকে এই পাতাটা পড়ে দে। আপনার বইটা ছেঁড়া যাচ্ছে, কিন্তু এটা সহজ কথায় বলতে পারি যে বইটা নষ্ট হচ্ছে, কিন্তু আপনার প্রচেষ্টাটা নষ্ট হচ্ছে না। কারণ বইয়ের পাতাটাও যে ছিঁড়ে দিয়ে আপনি ওকে দিচ্ছেন, ও সেটা একটা পাতার মধ্যে ওকে শেষ করতে, যেটাও আজকে হোম টাস্ক। ওকে পুরো 20 পাতার একটা বইকে ওকে হাতে নিয়ে পড়তে হচ্ছে না, ওই পাতা ও পাতা দেখলো শেষ। পরের টানা 1 সপ্তাহ ওকে এরকম করে একটা পাতার গল্প ওকে পড়ান, পরের সপ্তাহে ওকে দুটো গল্প দিন, মানে একই সঙ্গে 2 পাতা দিয়ে দেখুন যে ও পড়ছে কিনা। অর্থাৎ মানে খাবার পরিমাণটাকে আস্তে আস্তে বাড়ানো, তাতে হয়তো লাভ হতে পারে। আমরা এখন এইভাবে পরীক্ষা করিনি, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল যে এটা সম্ভব, কারণ আমরা কিছু কিছু এরকম ট্রেন্ড দেখতে পেয়েছি বাচ্চাদের সঙ্গে কথা বলতে গিয়ে, ওদের সঙ্গে আলোচনা করতে গিয়ে। সুতরাং আপনি চেষ্টা করে একবার দেখতে পারেন, এবং আপনি যদি সফল হন আমাদের জানাবেন, কারণ আপনাদের মাধ্যমে পরীক্ষাটা হচ্ছে কিন্তু। অবশ্যই না, এটা ছাড়াও বই পড়াটা ছাড়াও মানে ওভারঅল আমি বাংলায় ওকে আরেকটু কিভাবে ইন্টারেস্টেড করতে পারি, এটাও একটা জোর করবেন না, জোর করবেন। আপনি যে ইন্টারেস্ট মানে জাগাতে চাইছেন, আপনি খানিকটা জোর হয়তো করে ফেলবেন, করবেন না। ওকে ওর গতিতে বাংলা শিখতে দিন, তাতে ওর যদি 5-এর জায়গায় 7 বছর বা 10 বছর সময় লাগে, লাগুক। কারণ একেও যে পরিবেশ আছে, সেই পরিবেশটাই অবাংলা পরিবেশ। ওকে হয়তো দেখবেন আশপাশে ওকে ফ্রেঞ্চ বা স্প্যানিশ শিখতে হবে কয়েক বছরের মধ্যে, কারণ আশপাশে ইউএসএ তে কিন্তু একটা স্প্যানিশ এবং ফ্রেঞ্চের একটা ইনফ্লুয়েন্স আছে। একদম তাই। সুতরাং বাংলাটা ক্রমশ ওর কাছে না 3rd and 4th বা 5th ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। সুতরাং আপনি এই বয়সে শুরু করেছেন, আপনি খুব ভালো জায়গাতে আছেন, যাকে বলে অ্যাডভান্টেজ একদম গেমের ক্ষেত্রে। কিন্তু ওকে আপনি আস্তে আস্তে খাওয়ান, ওকে আস্তে আস্তে তৈরি করুন, ওকে আস্তে আস্তে ওর আগ্রহটা তৈরি করুন। 1 পাতা 2 পাতা, আস্তে আস্তে দেখবেন 4 পাতা 5 পাতা। এখনই ওকে ফেলুদা দিলে, শীর্ষেন্দু দিলে ওর ভালো লাগবে না, কারণ ওর এখন ওই সাদা পাতা, তার উপরে কালো কাগজ কালিতে কিছু লেখা আছে, ওর সেই আগ্রহ থাকবে না। ও প্রচন্ড অডিও ভিজুয়াল কালারফুল জগৎ, ওকে রং চঙে বই দিন, এবং নন ডেফন্টো খানিকটা তো বেরোনিন কালার, তো আপনি ওকে রং চঙে বই দিন। সেরকম বই কিন্তু এখন কলকাতায় তৈরি হচ্ছে, আপনি সেই বইগুলো হাতে দিলে সেখানে ওর আগ্রহ তৈরি হবে, এবং হয়তো 1 পাতা 2 পাতা করে আস্তে আস্তে ও নিজেই পড়তে শুরু করবে। একটু সময় লাগবে। না ঠিক আছে, মানে তাতে আমার সময় লাগুক তাতে অসুবিধা নেই, কিন্তু বুঝতে পারছেন তো যে মানে বাংলাটা চাই যে শিখুক, মানে শুধু বই পড়াও না, বাংলাতে অধৈর্য হবেন না, কিন্তু যেটা বললাম আপনাকে, আপনি এরকম চেষ্টা করুন। আগামী 1 সপ্তাহ আপনি ওকে একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওকে দিন, ও পড়ুক। আপনি দেখুন, খেয়াল করে ট্র্যাক করে 1 সপ্তাহ বা আপনার কাজ মিলিয়ে যতদিন লাগে, যে ও ট্র্যাক করে দেখুন যে এই এক পাতা চট করে পড়লো কিনা। তারপরে ডোজটাকে আস্তে আস্তে বাড়ান। ওষুধের এক ধরনের ওষুধের ডোজ আস্তে আস্তে বাড়ান,
ওষুধের ডোজ কমানো হয় সেরে যেতে শুরু করলে, এখানে সারিয়ে তুলতে গেলে ওষুধের ডোজ আস্তে আস্তে বাড়াতে হবে। আপনাকে ওই 1 পাতা 2 পাতা 4 পাতা 10 পাতা আস্তে আস্তে আপনাকে বাড়াতে হবে। আপনি নিজেই ধরতে পারবেন। কারণ দেখুন প্রত্যেকটা মানুষ আলাদা। আমি আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলাম, আগামী 1 সপ্তাহ 1 পাতা, পরে 1 সপ্তাহ 2 পাতা, অবশ্যই। প্রেসক্রিপশন নাও কাজ করতে পারে। আপনারা বাবা-মা হিসেবে আমাদের দেওয়া প্রেসক্রিপশনকে নিজেরা মডিফাই করুন, যেভাবে আমরা পরীক্ষা হলের আগে ওই আমাদের সাজেশনটাকে মডিফাই করে বুঝতে পারতাম। ছেলেমেয়েদের আপনারা সবথেকে ভালো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা গাইড করার জন্য অবশ্যই আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, মানে আমি একটা কথা বলি এখানে। হুম। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন একদম ঠিকই বলছেন। আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই, ওনার যদি প্রিন্টিং এর অপশন থাকে, মানে কম্পিউটার প্রিন্টার যদি থাকে, কিছু কিছু কমিক্স উনি কিন্তু পিডিএফ ফাইল থেকে 1 পাতা 2 পাতা করে প্রিন্টও করে দিতে পারে। ঠিক। আমি এটা করেছি অলরেডি আমার ছেলের বেলায়। আচ্ছা, মানে সেক্ষেত্রে বইটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে না। মানে যদি যেভাবে উনি পারে, উনি যদি করতে, মানে 1-2 পাতা করে উনি সেম পিডিএফ ফাইল নেটে পাওয়া যায়। না, তবে এক্ষেত্রে গৌতমবাবু একটা বলবো যে কালার মানে রং চঙে হলে ভালো হয়, কালার বই হ্যাঁ, হলে রং ভালো হয়। চঙে প্রিন্টিং এর কথাই বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ, যদি ঠিক। পসিবল হয় আর কি। না, অবশ্যই পসিবল। আপনি অত্যন্ত ভালো আইডিয়া নিয়েছেন। মানে আমার এখানে বই, মানে জাস্ট বলছি আর কি, আমি সবই আছে মোটামুটি কমিক্স যা আমরা পড়তাম, সেগুলো ছিঁড়তে গেলে বুকের পাতা হ্যাঁ, চেনার তো মতো আমি অবস্থা হবে আর কি। যে পিডিএফ ফাইল সেক্ষেত্রে আপনি যেটা বলেন পিডিএফ ফাইল ভালো লাগলো। আমি করেছি, এটা ওই জন্যই বলতে পারছি। ধন্যবাদ, খুব ভালো আইডিয়া দিলেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সুশান্ত বাবু আপনাকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কিছু থাকলে বলতে পারেন। কথিকা অধিকারী, সম্ভবত আপনি মাইক যেহেতু অন করেছেন দেখতে পাচ্ছি, যদি কিছু আপনি বলতে চান, বা অন্য যে কেউ। মানে আপনারা যত আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, যে সমস্যা আপনারা ফেস করছেন সেগুলো যত বলবেন, আমরা তত বুঝতে পারবো যে কত রকমের হয়তো সমস্যা আমরা পাচ্ছি, কত রকমের হার্ডলস সামনে আসছে। যে কেউ মাইক অন করে বলতেন। চাইল্ড ম্যাথ, এটা অবশ্য আপনার নাম নয়, বুঝতে পারছি, বলুন। হ্যাঁ, আমি এই নামটা চ্যানেলে দেওয়া আছে। আমি আচ্ছা। ছোটদের অঙ্ক শেখাই বলে। আমার নাম আচ্ছা, তন্ময়। আচ্ছা। নির্মাল্য ফ্রেন্ড লিস্টে আছে। আপনার নামটা তন্ময়। আচ্ছা, বলুন। আচ্ছা, এবার আমি এই যে ছেলে মেয়েগুলোকে যে অঙ্ক শেখাই, আমি ইংলিশ মিডিয়াম তো গেল, ইংলিশ মিডিয়ামরা ভুল বলছে আমি মেনে নিই, কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও দেখি যে ওরা যখন বলছে ধরুন 7-এর সঙ্গে 5 যোগ করব, আবার বিয়োগের ক্ষেত্রেও বলছে 7-এর সঙ্গে 5 বিয়োগ হবে, আবার গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই। তো এইটা নিয়ে আপনি যদি একটু বলেন, এটা একটা বেশ মাস্ট প্রবলেম আমি দেখতে পাচ্ছি। শুধু আমার তো নয়, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। আপনি যদি এটা নিয়ে যদি কিছু আলোকপাত করেন বা আপনাদের শব্দবাজিতে যদি কোনো কিছু করতে পারেন, আমার এই অনুরোধটা রইল। মানে এক্ষুনি যে আপনি এর সলিউশন পেয়ে যাবেন তা নয় হয়তো। অবশ্যই নয়। সেই জন্য যেটা মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেকের অভিজ্ঞতা মিলিয়ে যেটা আমরা দেখতে পেয়েছি, খেয়াল করে দেখবেন যে আমরা সেইটা বলি যেটা আমরা শুনি। অর্থাৎ যে বলছে আমি সঙ্গে সঙ্গে সে হয়তো বাড়িতে বা অন্য কোনো জায়গায় বাবাকে বা মাকে বা কাউকে বলতে শুনেছে, এটার সঙ্গে এটা যোগ করবো, এটার সঙ্গে এটা বাদ দেবো। ফলে যারা তো বড় হয়, মানে আমরা তো অন্যের থেকে দেখে শুনে ছোট থেকে আস্তে আস্তে বড় হই। ফলে যারা বলছে তাদের বড় হওয়ার ধাপেই হয়তো এই ভুলটা তারা চারপাশ থেকে পাচ্ছে। অর্থাৎ যে ভুলটা আমরা করছি বা ওরা করছে, তার ভুলটা কিন্তু আসলে তাদের বাবা মা বা বড়রা করছে। শিকড়টা কিন্তু অনেক পুরনো, এটা আপনিও তন্ময়বাবু আপনার অভিজ্ঞতা আপনি বুঝতেই পারবেন যে শিকড়টা অনেক গভীরে রয়েছে। এটা গভীরে রয়েছে। আপনারা এই যে আপনাদের যে ক্ষেত্রটা বড়, আমার মাত্র গুটি কয়, আপনাদের ক্ষেত্রটা বড়, আপনারা একটু যদি এ ব্যাপারটা বাবা মাদের সচেতন করেন। নিশ্চয়ই আমরা আমাদের মতো করে অবশ্যই করবো, কিন্তু আপনি ছোট বললেও দেখুন, আপনার যদি হয়তো ধরছি কথা 50 জনকে আপনি পড়ান, এই 50 জন যদি তাদের না 50 না, আমার স্টুডেন্ট খুব কম, এই ধরুন জনা 15-20 ব্যাস। তাও এই 15 জন যদি ঠিক মতো আপনি যেরকম বলছেন আপনি শেখান, তারা যদি আরো প্রত্যেকে যদি এক একজন করে বলে, আমরা জানি যে কিভাবে প্রোগ্রেশনে ব্যাপারটা বড় হয়। সুতরাং আপনার কাছেও সেই ক্ষমতাটা আছে। হ্যাঁ, আমাদের ক্ষেত্র খানিকটা বড়, আমরা অবশ্যই আমাদের মতো করে চেষ্টা করব। নিশ্চয়ই আপনি ভালো পয়েন্ট বলেছেন, আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর কেউ যদি কিছু বলতে চান মাইক অন করে। প্রিয়ম, তুমি কি আছো? তুমি মাঝখানে তোমার একটা কথা বলছিলে, তোমাকে নেটওয়ার্কে পেলাম না। প্রিয়ম বা নির্মাল্য, কেউ আছো বিদ্যাস্তুর তরফ থেকে?
আচ্ছা, অন্য যদি কেউ কিছু বলতে চান, মানে দেখুন আমি আমার মতো করে বললে এখন ঘন্টার পর ঘন্টা না হলেও ঘন্টা আগামী 1-2 কথা বলতে পারবো, কারণ অভিজ্ঞতা, তথ্য অনেক কিছুই আছে। কিন্তু আপনারা যদি কেউ কিছু বলেন তাহলে তার পরিপ্রেক্ষিতে কিছু হয়তো আমি বলতে পারবো। কেউ কিছু বলতে চান? না, আমি সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছি, কারণ যদি আপনারা কেউ কিছু বলেন তাহলে আমি তার পরিপ্রেক্ষিতে আমার বলতে সুবিধা হবে, কারণ বুঝতেই পারছেন যেটা লেনদেন এক ধরনের একটা, আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা। সুশান্তবাবু, আপনি মাইক অন করেছেন, যদি কিছু বলতে চান বলতে পারেন। হ্যালো। হ্যাঁ, সুশান্তবাবু বলুন। হ্যাঁ, আমি সুশান্ত সিংহ, দিল্লি থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, তো সকলকে নমস্কার। আর এখানে তো যা বলতে চাইছি আমি, যে ভাষার যে ব্যাপারটা আসছে, শিখছে না, পড়ছে না, সবই আমি শুনি। ফেসবুকে একটা গ্রুপ আছে বই পোকা বলে, ওখানেও আমি আছি। ওখানেও এই প্রশ্ন অনেকেই করে যে বাংলা ভাষা শেখাতে চাই, পড়ছে না, কি করে করব, আমি এই কি বই করতে হবে। আমি যেটা মনে করি যে ভাষা মানে স্ক্রিপ্ট নয়, ভাষা মানে লিপি নয়। গায়ের জোরে আমি না, লিপিটাই শিখতে হবে। আমি ভাষা বলতে শিখলাম না শিখলাম, ওটা আমি দেখেছি এটা একটা প্রবণতা আছে। মানে স্ক্রিপ্ট শেখানো আমি কোনোদিনই লিপি শেখানোর পক্ষে নয়। ভাষা আগে মানুষ কথা বলতে শেখে। ভাষার মানেই তো কথা বলা। ভাষা মানে স্ক্রিপ্ট নয়, ভাষা মানে লিপি নয়। ঠিক। জাভেদ আখতারও ফেস্ট ফেস্টিভ্যালে গিয়ে পাকিস্তানে বলেছিলেন যে জবান কা মতলব রসমল খত নেই হ্যায়, মানে ভাষা মানে স্ক্রিপ্ট নয়। আমরা আগে ভাষা বলতে, বাচ্চাকে বলাটা বেশি, ওর ভিতরে আগ্রহটা জাগানো উচিত, যে বলো, বাড়িতে বলো। হয়তো বাইরে তুমি নাই বা বলো, বাইরে কোনো কারণে বন্ধু বান্ধবের সাথে নাও বলতে পারো, ঠিক আছে, কিন্তু বাড়িতে এটা দায়িত্ব। বাড়িতে বাবা মা হচ্ছে, বাড়ি হচ্ছে প্রথম স্কুল। ঠিক আছে, তারপরে আসে, আচ্ছা ঠিক আছে, সে এখন আমাদের দিল্লিতে তো আমরা এখন পড়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে, আমার ইংলিশ আর হিন্দি আমার সাবজেক্ট, ঠিক আছে। আমরা 100 বছর পুরনো দিল্লির বাঙালি। কিছু মনে করবেন না, কোথায় থাকেন আপনারা? আমি থাকি রোহিণী। আচ্ছা, আমি সিআর পার্কে থাকতাম, মানে আমার ছোটবেলায় সিআর পার্কে কেটেছে। আচ্ছা, আপনি চিনবেন, আমি রায়সিনা বেঙ্গলি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছি। আচ্ছা, রায়সিনা মন্দির মার্গ। একদম। একটা ব্রাঞ্চ হয়ে গেছে রায়সিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআর পার্কে আছে। আচ্ছা হ্যাঁ, বলুন, তারপরে বলুন দিল্লির। হ্যাঁ, এখন শিখে নিল, শেখার পর এখন চায় তারা যে বাচ্চা বই পড়ুক। এখন বাচ্চার ইচ্ছে করছে না, তারও একটা ইচ্ছের দাম আছে। জোর করে আমি তো কখনোই বলি না যে, এক্ষুনি আপনিও বললেন যে জোর করে কখনো শেখাবেন না। সে যদি অন্য কোনো ভাষার বই পড়ছে, ওকে পড়তে দিন। বই পড়ার যে আগ্রহটা আছে সেটা তৈরি হোক। ভাষা কোনো একটা পার্টিকুলার একটা বিশেষ কোনো একটা ভাষার, ঠিক আছে, হয়ে যাবে, আস্তে আস্তে করে হবে। আর ভাষা আমি তো বলি যে বাবা মা বা বাড়িতে যারা ঠাকুমা, ঠাকুরদাদা, দিদিমা, দাদুরা আছে, তারাই যদি পড়ে 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 একটু শোনান বাচ্চাদের, বাচ্চারা তাদের কাছ থেকে শুনতে বেশি ভালোবাসে নিজের পড়ার থেকে। যখন ঠাকুমা বা ঠাকুরদাদা পড়ে শোনায় গল্প, সেটা আমার অভিজ্ঞতা। ঠাকুমা শোনাতো, হ্যাঁ, সেটা তখন খুব শুনতাম। আমার একটা নিজেকে কষ্ট করে পড়তে হচ্ছে না, আমাকে কেউ শুনিয়ে দিচ্ছে। তারপরে আমি বাংলা পড়তে জানতামও না। আচ্ছা, আমি বাংলা পড়তে জানতাম না। ঠাকুমা বাবাকে বলতাম কি শেখাতো হবে, পরে শিখবে, একটু বড় হয়ে যাও। আমি নিজেই শিখলাম বাংলার অ আ হ্রস্ব ই দীর্ঘ ই নিজের থেকেই শিখেছি। তখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন বাংলার ওই পুরনো বর্ণ পরিচয় গুলো ছিল, ছোট ছোট বর্ণ পরিচয়, তার তলায় নাগরি লিপিতে লিখে 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 অক্ষরগুলো চিনে সেইভাবে করেছি। না, আপনার এই মতটা খুব ভালো যে যে কোনো ভাষারই হোক বই পড়ুক, কারণ বই পড়ার অভ্যেসটা তৈরি হলে ওই যে সাদা পাতার উপরে কালো অক্ষরে কিছু লেখা আছে, এই ফরম্যাটটাতে অভ্যস্ত হওয়ার ব্রেনের খুব দরকার। আস্তে আস্তে বইয়ের দিকে অবশ্যই সে বাংলা বই আস্তে আস্তে তারা পড়তে শুরু করবে। একদম ঠিক। দিল্লিতে কটা বোধ 10টা বাংলা স্কুল আছে, সেখানে একটা বাংলা সাবজেক্ট একটা আছে, সব ইংলিশ মিডিয়াম, যেহেতু সিবিএসই স্কুল, তো সেইগুলো ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, আর বইগুলো সেই ওই বাংলা বোর্ডে যা লাগে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পাতাবাহার, ভাষা চর্চা, এইসব যে বইগুলো আছে
ওরা ওই বইগুলোই পড়ছে, কিন্তু এখন জানি না ওদের কতটা ওরা ভালো বাংলা জানে, তাদের সাথে কারোর আবার কোনো নেই, কারোর এমন যে আমাদের অভিজ্ঞতা বলছে, আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে, দিল্লি বা অন্য যে কোনো জায়গায়, মানে কলকাতায় তো বাদ দিচ্ছি, কলকাতার বাইরে অন্যান্য জায়গায় বাংলা চর্চাটা সত্যি খুব কম, কারণ স্বাভাবিক ওখানে মানে বাংলার ব্যবহারটাই খুব কম, ফলে স্বাভাবিক প্রয়োগটা কম, শেখার আগ্রহটা খুবই স্বাভাবিক কম। এটা একদম প্র্যাকটিক্যাল কথা একদম। হ্যাঁ, এখন এখানে অনেকে আছে বাংলায় কথা তো বলে, আমাদের এখন পুজো সমিতি আছে, ছেলে সব দাদা 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 করে আমাকে দাদা সুশান্ত করে, বাংলা বলছে, আমি তো বাংলাতেই কথা বলি, তোর সাথে হিন্দিতে বলি না, কিন্তু ওই একটু হিন্দি এসে যাচ্ছে, ওটা স্বাভাবিক, ওটা হবে। আর যারা আছে বাঙালি তারা তো একদম স্পষ্ট ভালোই বাংলা বলছে। আর তারপরে আমাদের নাট্যদল, আমি যেহেতু নাট্যদলের সাথে যুক্ত আছি, বাংলা নাট্যদল, তো সেখানে তো বাংলাই চলে, আর কোনো তো কিছু হবে না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সুশান্ত বাবু। আপনি একটু শুনুন কিছুক্ষণ, আমি অন্যদের সঙ্গে একটু কথা বলি। বাবা মারা যারা রয়েছেন, যারা হয়তো বিদ্যাস্তুর অন্যান্য যে ইয়েগুলো আর কি আলোচনাগুলো তারা থেকেছেন, আপনারা যদি মনে করেন যে আরো কিছু ইস্যু, প্রবলেম, সমস্যা ইত্যাদি রয়েছে, আপনারা আলোচনা করতে চান, একটু বলুন আপনারা, কারণ আপনারা একতরফা শুনছেন, হয়তো আপনাদের কাছে এমন কোনো বিষয় রয়েছে যেটা বললে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কি আরো করা উচিত। কারণ এখানে আজকে বেশ কিছু জিনিস বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে নিজেও টের পেলাম যে ওই কমিক্সের ব্যাপারটা, অ্যানিমেশন, কার্টুন ইত্যাদি। রামকৃষ্ণ দত্ত, আপনি একটা ধন্যবাদ, নমস্কার ইত্যাদি জানাচ্ছেন। নমস্কার, ধন্যবাদ আপনাকেও। আপনারা যত বলবেন তত আমাদের সৌম্যদীপ মাইক খুলেছেন বোধহয় বলার জন্য, বলুন প্লিজ বলুন। হ্যাঁ, বলবো বলতে মানে যেটা অলরেডি আলোচনা হয়েছে একবার, মানে আপনি জিজ্ঞেস করেন কি করণীয়, মানে আমরা এই ছোট ছেলে মেয়েদের বাবা মা হিসেবে চাই যে মানে যেটা অলরেডি আলোচনা হলো, যে আমাদের এই মুহূর্তে বই পড়া, মানে বই পড়ার অভ্যেস কমে আসছে, তার একটা বড় কারণ অডিও ভিজুয়াল মিডিয়াম এসেছে, যেটা আমাদের ছোটবেলায় ছিল না। আমাদের ছোটবেলায় বিনোদন বলতে মানে পড়াশোনার বাদ দিয়ে খেলাধুলো ছিল এবং গল্পের বই ছিল, মানে সাহিত্য অর্থাৎ গল্পের বই ছিল, যে কারণে গল্পের বইটা আমাদের যে দুনিয়াটা তৈরি করে দিত, আমাদের কিন্তু সেটা আকর্ষণ করতো প্রচন্ড। এখন যেটা মানে সেইটাই আমাদের বিনোদন ছিল, সেটাই আমাদের অবসর ছিল, সেটাই আমাদের এন্টারটেইনমেন্ট ছিল। এবার এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমরা নিজেরাও জানি, আপনি বললেন যেরকম যে রয়তা, যে অলরেডি আমরা নিজেরাও বুঝতে পারি যে বড় ভিডিও বাদ দিন, বড় লেখা পড়তে আমাদের অনীহা চলে আসে, বড় লেখা পড়তে পারি না, বই পড়ায় অনীহা চলে আসে, কিন্তু ছোট অডিও ভিজুয়াল রিল আমরা সহজেই দেখি, মানে কনস্ট্যান্ট দেখে যাই। কাজে আমরা যদি এর শিকার হতে পারি, আমাদের ছোট শিশু ছেলেমেয়েরা শিকার হবেই। তো আমি মানে ভাবছি যে আপনি বললেন অলরেডি, যে যদি কিছু ভালো কোয়ালিটির বাংলা কমিক্স, মানে বাংলা অ্যানিমেশন, মানে কমিক্স নয় অ্যানিমেশন তৈরি করা যায়, যেখান থেকে সত্যি ভাষা সমৃদ্ধ হবে, শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে, মানে শব্দবাজি যেরকম আপনারা করছেনই, মানে তার সাথে সাথে মানে সেগুলো তো মানে আমার মেয়ে আসলে খুবই ছোট, 4 বছর প্লাস আর কি, মানে ও এখন মারাত্মক ভাবে ফোনে অ্যাডিক্টেড, মানে ফোনে রিলে অ্যাডিক্টেড, সেটা তো দেখতেই পাই, মানে কনস্ট্যান্ট, মানে খাওয়ার সময় মোবাইল লাগে আর কি, বা ধরুন কিছু একটা ওকে দিয়ে করাতে হবে তখন মোবাইল লাগে। তো এই ব্যাপারগুলো বুঝতে পারি, সেখানে যদি আমি একটু কোয়ালিটি মেটেরিয়াল ওকে ফিড করতে পারি, আমার মনে হয় সেটা ওকে শেখানো যাবে। মানে ও এখন যা পাচ্ছে ইউটিউবে রিল দেখছে, যা পাচ্ছে ফেসবুকে রিল দেখছে, সেগুলো দেখবেন, মানে সেটার সেই কন্ট্রোলটা আমার উপর থাকবে। তো সেটা আপনারা মানে বিদ্যাস্ত হোক বা আপনারা হোক, সেটা যদি আপনারা তৈরি করেন, আমরা যদি সেটা পাই যে গার্জেনরা, আমাদের সেটা মানে বেটার হবে, মানে আমার মনে হয়। ধন্যবাদ সৌম্যদীপ। সৌম্যদীপ, আপনি খুব কম, মানে আপনার মেয়ের ক্ষেত্রে খুব কম বয়স থেকে একদম ঠিক খেয়াল করেছেন। তবে ওই মোবাইলে যে অ্যাডিকশন আপনি নিজেও বুঝতে পারছেন, চেষ্টা করুন একটু সরিয়ে আনার, কারণ ওটা ওর ব্রেন এবং চোখ, ব্রেনের থেকে বেশি চোখের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন। সেটা বটেই, মানে আমি হ্যাঁ, আমি আপনাকে একদমই এই কারণে কোনো জ্ঞান দেবো না। তন্ময়বাবু, আমি একটু সৌম্যদীপের উত্তরটা দিয়ে আমি অবশ্যই আপনার কথা শুনছি। যেটা বলার এক্ষেত্রে যে অ্যানিমেশনের খরচটা মারাত্মক। আমি যে কারণে বলছিলাম না যে আমি শুধু আমরা বলবো না, বিদ্যাস্ত এবং আরো অনেকেই, আপনারা ফান্ডের কথা বলছিলেন, মানে স্পন্সরের কথা বলছিলেন। আমাদের কাছে ভাবনা রয়েছে, আমাদের কাছে কর্মী রয়েছে যারা ভালো কাজ করতে পারবে। যেটা নেই সেটা হচ্ছে গৌরীসেনের অভাব। ওই লাগে টাকা দেবে গৌরীসেন, আমাদের গৌরীসেন খুব প্রয়োজন। কারণ বিশ্বাস করুন, আমরা বিদ্যাস্ত এবং আরো কয়েকজন আমি চিনি, মানে এক একটা বইমেলা আসে এবং দেখে হাঁ হয়ে যাই, বা অন্যান্য সময় যে কি করতে পারি আমরা, আমি বাঙালি বলে বলছি না, মানুষ হিসেবে বলছি, আমরা কি করতে পারি। সেই জায়গায় যদি আনট্যাপড অনেক কিছু, ভার্জিন অনেক কিছু এরকম রয়েছে, যে রিসোর্স গুলোকে কাজে লাগালে বাচ্চাদের জন্য দুর্দান্ত কাজ করা যাবে। ওদের বাংলা অনায়াসে আমরা অ্যানিমেশন, কার্টুনের মাধ্যমে শেখাতে পারবো। ওই ইনভেস্টমেন্ট ফান্ডিং নিয়ে একটু চলছে আর কি, যদি পেয়ে যাই আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে চাইবো। মানে আমাদের অ্যাপটা
এটুকু বাজি রেখে বলতে পারি, শব্দবাজি বাজি রেখেই, যে যেভাবে ভাবনা চিন্তা করেছি ঠিকঠাক ইনভেস্টমেন্ট পেলে খুব বড় করে কাজ করতে পারবো, এবং বিদ্যাস্তুরা জানে, কারণ ওরাও খানিকটা এর মধ্যে যুক্ত। তন্ময়বাবু, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, এই অ্যানিমেশন মানে অডিও ভিজুয়াল ব্যাপারটা নিয়ে আমি একটা চন্দ্রিলের একটা কথা শুনছিলাম ন্যাচারালি ইউটিউবে। তো অডিও ভিজুয়াল যে ব্যাপারটা, যেটা আমাদের ক্ষেত্রে এটা ভালো কি খারাপ সেটা যুগ অডিও ভিজুয়ালে চলে এসছে এখন, তো সেটাতে তো মানতেই হবে। কিন্তু আমাদের ছোটবেলায় যেটা হতো, আমরা গল্পের বই পড়তাম, পড়ার পর আমার মনে হয় যারা পড়েছেন প্রত্যেকেরই আমাদের নিজেদের ব্রেন কাজ করতো, একটা ছবি তৈরি করতো। বইতে তো ছবি নেই, তো বই আমাদের, আমরা পড়ছি বা গল্প শুনছি, যখন যেটা যে বয়সে যেটা, তো গল্প শোনা থেকে গল্প পড়া এবং সেটা কন্টিনিউ করা, আমাদের ব্রেন ছবি তৈরি করেছে এবং আমরা সেই মতন সেটাকে ওই একটা যে জগতে আমরা চলে গেছি সেই জগৎটার কোনো বিকল্প হয় না। আমি শরদিন্দু অবনিবাসের সবকটা আমার কাছে বাড়িতে আছে, কিন্তু আমি খুব ব্যোমকেশ ভক্ত। গল্পগুলো খুব কম করেও 10 বার করে পড়া হয়ে গেছে। এবার আমি যখন প্রত্যেকটা গল্প, বিভিন্ন পরিচালকের গল্পগুলো আমি যখন সিনেমায় দেখতে গেছি, একটাও ভালো লাগেনি। কারণ কি না, আমার আঁকা ওই ছবিটার সঙ্গে কিছুতেই মিলল না। তো এই যে জিনিসটা, এবং চন্দ্রিলের কথা এবং অন্যান্য সূত্র থেকে যা যা আমি জেনেছি, আমাদের ব্রেন অ্যাকচুয়ালি, মানুষ খুব অলস, আমরা সবসময় অলসতাটাই ভালোবাসি। আজকে যে আমরা এই যে হাতে রিমোট পেয়েছি, যখন রিমোট ছিল না, উঠে গিয়ে আমাদের পাখা চালাতে হতো, আলো জ্বালাতে হতো। বাড়িতে এখন ছেলে ইনস্টল করে দিয়েছে ওই ওয়াইফাই কানেক্টেড আলো, তো মশারির ভেতর ঢুকে আমি আলো অফ করছি, আগে কিন্তু আলোটা অফ করে মশারিতে ঢুকতাম। তো এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, আমরা অলস হচ্ছি এবং অ্যাকচুয়ালি অলস ছিলাম। এই যে ব্রেন ওয়ার্ক করানো হচ্ছে না ওদের দিয়ে, এটা কিন্তু ফাইনালি বিপ্লব অ্যাকচুয়ালি বিপ্লব আমার থেকে ছোট, তো বিপ্লবের গ্রুপে যেটা হচ্ছে কিডস ক্লাস, যেটা নির্মাল্য তো আছে, ওই গ্রুপে যারা আছেন তারা তো বুঝছেনই যে এই ব্রেন ওয়ার্কটা না করানোর জন্য ওদের ওই পুরো ব্যাপারটা চলে যাচ্ছে মুখস্থ করার দিকে। তো ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, এটা নিতেই হবে কি বাদ দিতে হবে, কতটা নিতে হবে, কতটা বাদ দিতে হবে, কিভাবে সেটা সে গার্জিয়ানরা তারা বুঝবেন। আমি শুধু ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার করার জন্য এখানে যে কজন আছেন তারা একটু ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, যে পড়ার বিকল্পটা বোধহয় অন্য কোথাও হয় না। এবং পড়ার সঙ্গে যেটা ঘটবে, যেটা শব্দবাজিও তৈরি করছে, যে ওই ছবিগুলো থাকবে, বানানের ছবিগুলো, যেটা কিন্তু কোথাও পাবে না। যে বানানগুলো আমাদের কাছে, বাংলা বানান যেটা এত সহজ, ইংরেজি বানান আমার কাছে খুব শক্ত। এখনো আমি ভুল করি, স্টুডেন্টদের বলি ঠিক করে দিস বাবা, ভুলটা ঠিকিস না, যে কেউ একজন ঠিকটা বলি। কিন্তু বাংলা বানান যেটা আমাদের চোখের সামনে সেই লেখাগুলো ভাসে, আমরা অনেক সময়, আমি করি, অন্যরাও করেন, লিখে নি কোনটা ঠিক, কোনটা চেনা চেনা বেশি লাগবে, ওই ছবিটাকে মনে করার চেষ্টা করি আমরা। সেই জায়গাটা তৈরি হয় না। দুটো অনেকগুলো এফেক্ট আছে এগুলো। তো সেইটা আমি একটু বলতে চাইলাম, যে অডিও ভিজুয়ালে যাচ্ছে মানুষ, যেতে হবে। অনেকটা তার নিশ্চয়ই অনেক কিছু পজিটিভ সাইড আছে, কিন্তু নেগেটিভ সাইডও একটা বড় আছে, সেইটা জাস্ট খানিকটা বলবো যে আমি একটু, যাকে বলা যায় যে আমি মানে অসম্মত। তার কারণটা আমি আপনাকে বলছি তন্ময় বাবু। আমরা কিছু দেখতে পেতাম না ছবি, আমরা ড্রাগন কল্পনা করতাম। ড্রাগন কল্পনা করে আমি যেরকম ভেবেছিলাম, যখন ড্রাগনের ছবি অ্যাকচুয়ালি দেখালো আমাকে চায়না বা কোনো সিনেমায় দেখলাম, আমি দেখলাম ও ড্রাগন তো পুরোপুরি আলাদা। এটা একটা ধাক্কা খেলাম, যেখানে আপনি বলছেন আপনার ম্যাচ করেনি। আমরা এখন ড্রাগন দেখিয়ে দিচ্ছি, এখনকার বাচ্চারা ড্রাগন জানে, ফলে তাদের কল্পনা করতে হচ্ছে না। কিন্তু ওরা ড্রাগন দেখেছে বলে ওরা ড্রাগনের ওপরে কিছু কল্পনা করতে পারবে। অর্থাৎ আমাদের কল্পনা ধাপটা যদি শূন্য ছিল, ড্রাগন দেখে যদি 1 হয়ে থাকে, এখনকার বাচ্চারা 1-এ দাঁড়িয়ে আছে, ওরা 2 কল্পনা করতে পারবে। এবং কল্পনা শক্তি আছে বলেই কিন্তু পরের প্রজন্ম এখন এআই দিয়ে বা আরো অনেক কিছু দিয়ে তারা এমন কিছু করছে বাচ্চারা, যেটা আমরা আমাদের বয়সে পারতাম না। অর্থাৎ মানুষের ব্রেন কিন্তু উন্নত হচ্ছে। সে একটা কিছু পেয়ে গেছে মানে সে যে অলস হচ্ছে তা নয়, বরং সে যে ইনফরমেশনটা পাচ্ছে, অর্থাৎ ড্রাগনকে দেখতে এরকম তাকে দেখিয়ে দিচ্ছি, এরকম 4টে রং এক জায়গায় এলে এরকম হতে পারে, ও সেইটাকে নিয়ে তার মতো করে কিন্তু ব্রেনের মধ্যে প্রসেসিং করছে। অর্থাৎ আমাদের ব্রেন একটা জায়গা পর্যন্ত উন্নত ছিল, ওরা পরের ধাপ থেকে উন্নত হচ্ছে। সুতরাং ওদের কাছে যে ব্যাপারটা আপনি দেখেন, যে ওদের কাছে নতুন খাবার,
আমাদের কাছে নতুন কি এসেছিল? কালার টেলিভিশন, বা আমাদের কাছে এসেছিল কেবল নেটওয়ার্ক। আমাদের আগের প্রজন্ম টিভি দেখেনি, তারা রেডিওতে শুনে কল্পনা করতো লোকটাকে এরকম দেখতে। কিন্তু আমরা যে লোকটাকে দেখে ফেললাম, আমরা কি তাকে সেখানে থেমে গেলাম? না, আমরা তখন অন্যভাবে কিন্তু কল্পনা করতে শুরু করলাম, এবং সিনেমা ইত্যাদি একটা অন্য মাত্রা পেল। আজকে সিনেমাতে এআই ঢুকেছে, আজকে সিনেমাতে ভিএফএক্স এসছে, অন্যরকম মাত্রা পেয়েছে। এরপরের জগতের সিনেমা যখন আজকে বাচ্চারা যারা ওইগুলো দেখে বড় হচ্ছে, তারা অন্যরকম সিনেমা হয়তো বানাবে। ফলে ব্রেন কিন্তু উন্নত হতে থাকবে। সুতরাং আমি একটু স্লাইটলি ডিফার করবো যে এইভাবে দেখিয়ে দিলেও যে ইমাজিনেশন মেরে ফেলা হচ্ছে, হয়তো নয়, বরং ইমাজিনেশনটা অন্য লেভেলে যাওয়ার একটা সিঁড়ি পেলো হয়তো। এটা অবশ্য 20 বছর পরে গিয়ে আমরা প্রমাণটা পাবো। আমিও থিওরিটিক্যালি আমি একটুখানি ডিফার করতে চাইলাম, প্র্যাকটিক্যাল প্রমাণটা আমরা হয়তো 100 বার আমি তো বললাম প্রত্যেকটারই একটা ন্যাচারালি পজিটিভ এন্ড নেগেটিভ বোথ সাইড আছে। কোনটা গিয়ে ফাইনালি কি হবে সেটা তো আরো কয়েক বছর পরে ব্যাপার, যেটা আমরা বলি যে সময় বলবে একমাত্র। হ্যাঁ, আচ্ছা, একদমই। আপনি হাত তুলেছেন, আমি খেয়াল করিনি, অনেকক্ষণ বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আমরা তো সকলেই কথা বললাম এখানে যে বাচ্চাদের মধ্যে পড়ানোর আগ্রহটা কিভাবে আমরা গড়ে তুলবো, ঠিক আছে। কিন্তু একটা যে দিক আমি ভাবছি যেখানে সমস্যার সম্মুখীন হতে পারি আমরা সকলেই, সেটা হচ্ছে সংযুক্ত বর্ণে। সেখানে বাচ্চারা পড়ছে এক বর্ণ, আর যে প্রিন্টেড যে বইগুলো আসছে সেখানে সেই পুরনো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ চলে আসছে। ও হ ম পড়লো অন্যরকম, হয় ম ফলা অন্যরকম, আর এখানে অন্যরকম লেখা আছে, ওই ক্ষীয়র মতন দেখতে ওটা। তো পড়ছে একরকম, দেখছে বইতে অন্য একরকম, কমিক্সে বা সে আনন্দমেলা পড়ছে বা কিশোর ভারতী পড়ছে, সে কমিক্স পড়ছে, টিনটিনি কমিক্স, সেখানে তো সেই পুরনো লেখা আছে, সেটা আমরা কেউ ওইদিকে খেয়াল করি। এটা প্রকাশকদের দেখতেই হবে, এবং খুব ভালো পয়েন্ট ত্রিদীপ বাবু এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে সত্যি এটুকু আলোচনা করতে হবে। খুব ভালো পয়েন্ট বলেছে সুশান্ত বাবু, কারণ এটা আমরা টের পেয়েছি। কেন বলি, আমরা তো দুটো বয়সের জন্য এই ওয়ার্কশপ ইত্যাদি বা খেলাগুলো খেলাই। আমরা যখন ধরুন আপনাদের মতো বড়দের জন্য যখন খেলাচ্ছি, আমরা নতুন মানে পুরোনো ফন্ট ব্যবহার করি। কিন্তু স্কুলে গিয়ে টের পেয়েছি যখন ওকে আমি নতুন ফন্টে দেখাচ্ছি, মানে এখনকার নয়, মানে পুরোনো ফন্টে দেখাচ্ছি, ওরা চিনতে পারছে না। কারণ আমাদের একটা খেলা আছে, আমি নাম দিয়েছি যুক্তাক্ষরী। যুক্তাক্ষরী খেলাটা তৈরি করে যুক্তাক্ষর শেখানোর জন্য। কিন্তু সেইখানে কি করি, যুক্তাক্ষর যেখান থেকে একটা ধরুন আমি বললাম আগ্নেয়গিরি, ওই যে গয়ে দন্ত ন, আমি দন্ত নটাকে অফ করে দিয়েছি, তো গ রয়েছে আ গয়েকার অন্তস্থ। ওকে বুঝতে হচ্ছে ওখানে রংটা দেখে যে ওখানে তার মানে কিছু একটা বর্ণ ছিল, তো ও আন্দাজে বুঝতে পারছে বাকি চেহারা দেখে ওটা তো আগ্নেয়গিরি হবে। কেন ও আগ্নেয়গিরি দেখছে, আগ্নেয়গিরিটা ব্রেনের আগ্নেয়গিরির সঙ্গে ম্যাচ করছে, ও বুঝতে পারছে তার দন্তনটা নেই। যে এই যে ভিজুয়াল ইম্প্যাক্টটা পড়ছে, এটা দন্তনার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যেই ধরুন এমন কোনো যুক্তাক্ষর যার আগেকার চেহারা একরকম এবং আপনি যেটা বললেন যে এখনকার চেহারা অন্যরকম, তখন ওরা ব্রেনে ম্যাচ করাতে পারছে না। কারণ আমি প্রবলেম, হ্যাঁ, আমি কেন এটা তুললাম, যেহেতু আমি এখন একজনকে বাংলা পড়াচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে সে আসে, শনি রোববার দুদিন আসে, পড়ে, তাকে পড়াচ্ছি, তখন আমাকে দুটোই ওকে বলে দিতে হয়। আমি দেখো এইটা এখনকার ব্যঞ্জন বর্ণ এখনকার, আর এইটা পুরনো, তুমি যখন কোনো বাংলা বই পড়বে তখন এরকম পাবে। কিন্তু আমি যেটা তোমাকে শেখাচ্ছি তুমি এটাও শেখো আর এটাও শেখো, আমাকে দুটোই ওকে লিখে বোঝাতে হয়, এটা পুরনো এটা। এইটা কিছু করার নেই, ওদের উপর চাপটা পড়ছে। কিন্তু এটা জানেন তো, একটা সময়ের ব্যাপার, কারণ এতগুলো বই তার পুরোটা তো ছাপা বদলানো প্রায় অসম্ভব ব্যাপার। ওদের খানিকটা হলো এই চাপটা ওদের মাথায় যাবেই, যে ওদের দুটো করে শিখতে হচ্ছে, তিনটে করে শিখতে হচ্ছে। এটা জানি না, মানে ভাষাবিদ তারাই সহজ করতে গিয়ে ব্যাপারটা খানিকটা ওদের জটিলই করে ফেলেছেন। কারণ চিহ্নের মতো জানলো তো কি ক্ষতি হতো, মানে আমরাও তো কয় মূর্ধস্বয় খ ওরকম একটা ওই একটা জটিল চিহ্ন দেখে আমরা বড় হয়েছি। তো আমাদের ব্রেন তো প্রসেস করে নিয়েছে, তো এখনকার ব্রেন কি তার দুর্বল হয়ে গেছে যে তার জন্য সহজ করা দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। কেন করলেন কে জানে। মানে আমার দুঃখিত, আমার মাঝে মাঝে মনে হয় যে ভাষাবিদরা এসে বলেন যে আমি পড়াশোনা করেছি, আমি আমার মতো করে শেখাবো না, মানে আমি আমার একটা নিয়ম তৈরি করে যাব। এই করতে গিয়ে বাংলা ভাষার ক্ষতি হচ্ছে। ভাষাবিদরা আসছেন, গরম করার কথা শুনতে পাচ্ছি আমরা, সম্ভবত তন্দ্রাবাবুর ওখানে থেকে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আমরা প্রায় 1 ঘন্টা পার করে ফেলেছি। যদি কারো কিছু বলার থাকে বলুন, তাহলে আমরা আলোচনা করতে পারবো অবশ্যই। নয়তো অবশ্যই আমাদের পরবর্তী সেশন, পরবর্তী আড্ডা ইত্যাদি থাকবে। নির্মাল্য বা প্রিয়ম, আসো কেউ, তোমরা কিছু বলতে চাও কেউ?
আচ্ছা, আর একটা কথা বলার আছে। হ্যাঁ গৌতম বাবু বলুন। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখেছি যে ভাষা, মানে ছোটরা ভাষা আরো বেশি ভাবে শিখতে পারে যে ছোটরাই তাদের নিজেদের মধ্যে অনেক বেশি করে কথা বলার সুযোগটা পায়। মানে এখন তো সবারই ওই একটি করে বা দুটি করে হয়ে গিয়ে, কিন্তু কোনোভাবে তারা যদি নিজেদের মধ্যে কোনো ভালোভাবে কথা বলার সুযোগ পায় বা নিজের কোনো একটা সামান্য তোমার হাঁদা কোদা নিয়েও যদি নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারে কোনোভাবে, এটা যদি আমরা বাবা মারাও তাদের কোনোভাবে এটা তো 3-4টে পেরেন্টস একসাথে তাদের বাচ্চাদের নিয়ে এক জায়গায় এ করে তারা নিজেদের মধ্যে যদি কোনো টাইপের গসিপ করে বা গল্প করে, গসিপ কতটা অন্যরকম হয়ে যাবে, ছলে যদি গল্পটাকে আরো গল্প করে তোলে, আমার মনে হয় তারা নিজেরাও বেশ সমৃদ্ধ হতে পারে। আসলে গৌতম বাবু, আপনি বা এখানে যারা আছেন আপনারা স্বাভাবিক, আপনারা স্পেশাল, কারণ আপনারা আগ্রহী। এমন অনেক বাবা মাদের আমরা খোঁজ পেয়েছি বা আমরা জানতে পারি যারা বাংলা শেখাতে চান না। কি হবে বাংলা শিখে? বাঙালি তারা বলছেন কি হবে বাংলা শিখিয়ে। ফলে যাদের আগ্রহ নেই, আপনাদের আগ্রহ আছে, আপনারা নিজেরাই হয়তো কয়েকদিন পরে 3-4 জন মিলে গ্রুপ করবেন, এসব আমাদের ছেলে মেয়েদের বাংলা শেখাই, এইভাবে আড্ডা দিতে শেখাই ইত্যাদি, তারা শিখবে। আবার একটা এরকম অংশ আছে যারা জানি, মানে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট রয়েছে, বাংলা শিখে কি হবে, আমার ছেলে বা মেয়ে তো বাংলাতে বা পশ্চিমবঙ্গে চাকরি পাবে না, চাকরি করাতে চাইও না, এই রাজ্যে থাকতে চাই না, ও বাইরে যাবে, ওকে আমি হিন্দি শেখাচ্ছি। তিনি এখন থেকেই জানেন যে ওর ছেলে বা মেয়ে ইংরেজি মানে বাংলা লাগবে না, এই রাজ্যে থাকবে না, ওর জন্য হিন্দি ভালো, বা ও ভারতে বা ভারতের বাইরে যাবে। তো এইরকম ভাবনা চিন্তা যাদের রয়েছে, তাদের আপনি যাই বলতেছেন তারা বলবেন ও বাংলা শিখে লাভ নেই। ফলে যাদের আগ্রহ রয়েছে সেই বাবা মা, যেমন আপনারা সত্যি আগ্রহী, আপনারা নিজে থেকে করবেন, আমরা তারপর আছি অবশ্যই দেখানোর জন্য, এবং এরকম যত বেশি সংখ্যায় থাকবে তত ভালো। কিন্তু কিছু অংশ থাকবে যারা আগ্রহ দেখাবে না। আচ্ছা, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন বুঝতে পারছি, কারণ 10:15 বাজে, সবারই খাওয়া দাওয়ার সময় মোটামুটি হচ্ছে মনে হচ্ছে। আমরাও খাওয়াতে চেয়েছি এতক্ষণ ধরে, আপনাদের ব্রেনের জন্য, আপনাদের ভাবনা চিন্তার জন্য আমরা খাবার দিয়েছি। তো আপনাদের তরফ থেকে যদি আরো কিছু বলার থাকে, নির্মাল্য, প্রিয়ম। আমি আছি। হ্যাঁ, খুবই সুন্দর। প্রিয়মদা বাড়ি গেল, রাস্তায় মানে জাস্ট বেরোলো বোধহয়। সুশান্ত বাবু বলেছেন, তবে সৌম্যজিৎ মাইতি উনি হাত তুলেছেন দেখতে পাচ্ছি। সুশান্ত বাবু আমি একটু সময় নিচ্ছি, কারণ আপনি কিছু অন্তত বলেছেন। সৌম্যজিৎ বাবু প্রথমবার হাত তুলেছেন দেখতে পাচ্ছি। সৌম্যজিৎ, আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, নমস্কার দাদা। বলুন। বলছি আমার ছেলের বয়স 3 বছর। কত শুনতে পেলাম না, কত শুনতে পেলাম? এমনি আমার ছেলের বয়স 3.5 বছর। 3.5, আচ্ছা। হ্যাঁ, এবার ছেলেটি 1 বছর মাথা থেকে বই ধোয়া শিখেছি, বই ধোয়ানো, তো বই প্রচুর ছেড়ে ও ছিল। তো এখন যদি প্রায় 4-5টা বই কিনেছি শুধু বই নষ্ট করার জন্য। এখন মানে এখনো অব্দি 4-5টা বই কিনেছি শুধু বই ছেড়ে, ও বলে আমি যা জানি তাই করি, ও ছেড়ে তাই ছিল। সমস্যা এটা হয়েছে, প্রচুর বকে ছেলেটি, মানে জানি না এটা এই বয়সের মধ্যে ও এত কথা কিভাবে শেখে বা কিভাবে জানে বা কিভাবে বোঝে, প্রচুর বকে। এটা কি ভালো না খারাপ? না, আপনাদের আশেপাশে কি মানে আপনাদের আত্মীয় স্বজন বলুন বা পাড়া বা বাড়িতে প্রচুর মানুষ আছেন? প্রচুর মানুষ বলতে পাড়ায় বেশি না, ঘরেই থাকে। তো ঘরে এই মুহূর্তে বাবা 1 বছর গত হয়েছে, তো বাবার সঙ্গে ভালো কথা বলতাম আর কি বাবার সঙ্গে। এবার এই আমার দুজনে বেরিয়ে যায়, সার্ভিস করি, কিন্তু তার মধ্যে হ্যাঁ, মানে আপনি দেখবেন খেয়াল করে যে ও এত কথা বলছে, তার কারণ ও এত কথা শুনছে। কারণ ও যত শুনবে তত ওরও বলতে ইচ্ছে করবে, এবং সম্ভবত পাশে আপনার রয়েছে, ও নিজেও একটু আগে মানে কথা বলছিল মনে হচ্ছিল। তো ও বলুক কথা, একদম ও কথা বলুক, কারণ কথা বলছে মানে কিন্তু ওর ব্রেন কাজ করছে, ওর ব্রেন ঠিক পথে কাজ করছে, ওকে কথা বলতে দিন। হ্যাঁ, কোথায় বেশি কথা বলে ফেলছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যথেষ্ট বিচক্ষণ, স্বাভাবিক একটা বয়সে গিয়ে আমরা তো স্বাভাবিক সেটা বুঝতে পারি। তো যদি ও কোনো এমন কথা বলে ফেলে যেটা বাচলামো করছে, ভুল বলে ফেলছে, আপনি ঠিক করে দেবেন। আচ্ছা, ওকে কথা বলতে দিন, কারণ যত ও কথা বলবে তত তার মানে কিন্তু ওর ব্রেন প্রসেস করছে, ভাষা নিয়ে কাজ করছে, ব্রেন ভাবছে, ব্রেন উন্নত হচ্ছে। কথা বলতে দিন, একদম ঘাবড়াবেন না। সমস্যা হচ্ছে ধরুন বাইরে কেউ এসছে, কথা বলছি, সেখানে ও এমন কথা শুরু করে যে বিরক্ত লেগে যায়। এইটা আপনাকে বোঝাতে হবে না, এইটা আপনাকে তখন ওকে দেখুন, এটা আপনি নিজেই বুঝতে পারছেন যে ও একটা লাইন ক্রস করছে, একটা সীমা ক্রস করছে। এইটা আপনি যদি আপনি বা আপনার স্ত্রী মানে বাবা মা হিসেবে আপনার যখন ওকে বোঝাবেন, ও নিশ্চয়ই বুঝবে যে বাইরের কারোর সামনে এত কথা না বলাটাই উচিত। আমরা যখন রয়েছি আপনজন, ঘরের লোকজন, তখন তুমি অনেক কথা বলো,
বাইরের লোকেদের সঙ্গে তুমি একটু কম কম একটু মেপে কথা বলো। এবার ও বুঝতে সময় লাগবে যে কতটা মেপে হয় বা কতটা কম বলতে হয়, কিন্তু আস্তে আস্তে ঠিক শিখবে। আমরা প্রত্যেকে তো একটা ইকোসিস্টেম, আমাদের আস্তে 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 আমাদের নিজেদের মতো করে আমরা বড় হই, এবং আমরা এই বয়সে এসে আমরা বড় হচ্ছি, আমরা কিন্তু এখনো পুরোপুরি বড় হয়ে যাইনি। যতদিন বাঁচবো ততদিন বড় হবো। তো ওকে ওর মতো করে বড় হতে দিন, আপনি সামান্য একটু গাইড করুন, দেখবেন ও ঠিক বড় হবে, চিন্তা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ ধন্যবাদ। সুশান্ত বাবু কি সংক্ষেপে কিছু বলবেন? তাহলে নাহলে আমরা আস্তে আস্তে এবার মনে হচ্ছে গুটাতে হবে। ভালোই সেশন হলো আজকে, আবার হোক এরকম। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো যত কথা হবে তত আমাদেরও ভালো লাগবে যে আমরা আরো বেশি জানতে পারবো। অসাধারণ একটা আলোচনা হলো আজকে, বোধহয় আমাদের সব থেকে বেশি সময় হওয়া আলোচনা। 10টা 19 বাজে, 8টা 55 শুরু হয়েছিল রয়দা। প্রায় 1.5 ঘন্টার একটা সেশন, মানুষ এবং এত ইন্টারেক্টিভ সত্যি বলতে এতদিন হয়নি। সবাই দেখছি যে এত আনন্দ পেলো, এত মজা পেলো। আমরা রয়দা অসাধারণ বাংলা বলেন এবং অসাধারণ ইন্টারেক্ট করেন, হয়তো উনি আরজে বলেই। একটা প্রশ্ন করতে পারি? মানে না, আমি একবার খালি বলি সমধি বাবু, মানে আমি হয়তো কথা বলতে পারতাম বলেই হয়তো আমাকে আরজি হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল, এবং তারপর যা হয় কথা বলতে বলতে আরো ভালো হয়তো হয়েছি, কিন্তু ভালো কথা বলার শেষ নেই সত্যি। কেউ একজন বোধহয় কি একটা বললেন, কারোটা মাইক কেউ একজন অন করেছেন। হ্যাঁ স্যার, আমি বলছি। শাশ্বতী, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শর্টেই বলছি, অনেকটা টাইম চলে গেছে তো। আমার মেয়ের বয়স হচ্ছে 6+। তো ও হচ্ছে, আমি নর্মালি যেরকম পড়া, মানে আমরা যেমন ছোটবেলায় পড়েছি কয়াকার কা, খয়াকার খা বা কয়কার কে, ওভাবে না পড়িয়ে আমি ওর পড়াটা শুরুই করেছিলাম সহজ পাঠ দিয়ে, মানে যাতে ও হচ্ছে উচ্চারণ প্লাস শব্দ, মানে এগুলো একসঙ্গে শিখতে পারে, বা মানে যাই হোক ও পড়তে পারতো। তো এখন দেখা যাচ্ছে ও একটা স্কুলে ভর্তি করিয়েছি ওকে। ওদের স্কুলে বাংলা যথেষ্টই আছে এবং আছে, ছবি সহই বইগুলো সুন্দর। ও কি করে, মানে খুব তাড়াহুড়ো করে পড়তে চায়, মানে যার জন্য ভুল ভাল বলে, এবং মানে খেলা আর ঘোরাতে এতটাই মন, মানে সবসময় ফাঁকি দেওয়ার চেষ্টা করে, মানে যত কম পড়তে হয়। আর লেখাটা আরোই কম করতে চায়, এবং ও নিজের মতো লিখতে চায়, যে আমি যদি কোনো লেখাটা একটু বেটার করতে চাই, ও বলবে যে না, আমি এরকমই লিখি, এটাই ঠিক। তো মানে কিভাবে পড়াশোনাতে আরো মনটা মানে বসাতে পারবো, আর বা হচ্ছে আরেকটা, যেমন ও 1 2 3 এগুলো পড়ে, আমি যে ওর সঙ্গে 1 2 3 4 এগুলোও শিখুক, কিন্তু ও বাংলাটা করতেই চায় না, মানে 1 2 3টা পড়তে চাচ্ছে, কিন্তু 1 2 গুলো পড়ে, লিখতে একদমই চায় না। এগুলো কি করে একটু ভালো করবো? দেখুন, 6 বছর মাত্র বয়স, সুতরাং স্বাভাবিক ওর একটা মানে জেদের প্রবণতা আছে, যেটা আপনি আমার কথা শুনে বুঝতে পারছি। আমি ডাক্তার নই, আমি আন্দাজ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে কি ওর মানে ও কিভাবে ভাবে। এটা ও তাড়াহুড়ো করছে, তার কারণ এটা হতে পারে যে ও খুব তাড়াতাড়ি পড়তে পারে, বা খুব তাড়াতাড়ি ওর ব্রেন কাজ করছে, ফলে ও খুব তাড়াতাড়ি এগোতে চায়। এটা কিন্তু একদিক থেকে একটা ভালো ব্যাপার, ঠিক আছে? এবার সেই ভালোটা কতটা ভালো সেটা আপনিও আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ আপনি প্রত্যেকদিন প্রত্যেকটা ঘন্টা না হলেও আপনি ওকে মাপছেন, ওকে দেখতে পাচ্ছেন যে কিভাবে ও বড় হচ্ছে। হ্যাঁ, আরেকটা, মানে ও যেহেতু বাড়ির কথা, মানে কারো কথা শুনতে চায় না, সবাই বলে যে ওকে অন্য কারো কাছে পড়তে দিতে, কিন্তু আমি ভাবি যে মানে আমি ওকে বেটার পড়াতে পারবো, এই জন্য আমার এটা পছন্দ না যে অন্য কারো কাছে কথা শুনে না বলে। শিকড়টা ছাড়বেন না আপনি বা আপনার হাজবেন্ড, মানে বাবা বা মা বা দাদু ঠাকুমা, সব থেকে কাছের আত্মীয় স্বজন না, সব থেকে বড় শিকড়। এই বয়সে দুম করে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না, কোনো টিচার বা ইত্যাদি কাছে। কোনো ক্ষেত্রে হয়তো ভালো হতেই পারে, কিন্তু যাদের সঙ্গেও জন্ম থেকে, মানে ওর যখন থেকে বোধ জন্মাতে শুরু করেছে, যাদের সঙ্গেও বড় হয়েছে, তারা ওর সব থেকে বড় অবলম্বন। তাদের সঙ্গে সব থেকে বেশি কথা বললে কিন্তু খুব তাড়াতাড়ি আরো বড় হবে ও। এটা 2, ও কিছুদিনের মধ্যে নিজেই বুঝতে পারবে যে লিখতে গেলে ওকে নিজে ধৈর্য ধরতে হবে, বা ওকে আস্তে আস্তে লিখতে হবে, নাহলে ও কোনো কিছু পারছে না ইত্যাদি। আপনি ওই আস্তে 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 ওর স্বভাব পরিবর্তনের চেষ্টা করুন, জোর করে কিছু করবেন না, কারণ ওর একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, বোঝা যাচ্ছে যে আমি আমার মতো করে করব। কম বয়সে কিন্তু মানুষের একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব তৈরি হয়। হ্যাঁ, ওর কথা আসলে অনেক কম বয়সেই কথা ফুটে গেছিল, মানে কম বয়স থেকেই কথা বলতে খুব ভালো, সেটা খারাপ কিন্তু নয়। ওকে ওর দেখুন, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা। ওর ব্রেন একটু তাড়াতাড়ি হয়তো প্রসেস করছে, সেটা খুব ভালো। ওকে ওর মতো করে বড় হতে দিন। ও যদি কোনো কিছু পেতে চায় খাবার হিসেবে, মানে আমি বলছি বই ইত্যাদি, ওকে সেটা দিতে দিন। ও দেখুন নিজেই না নিজের ঠিক ভুল ধরতে পারবে, আপনি খালি গাইড করুন, জোর করে কিছু করবেন না। কারণ জোর করা মানে কিন্তু ওর ব্যক্তিত্ব বা ওর ব্রেনটার বিরুদ্ধে কথা বলা, যেটা হয়তো এই মুহূর্তেও মানবে না। মানে অনেকে থাকে যারা সফট, মায়ের কথা বাবার কথা মানছে, শুনছে। ওর ব্যক্তিত্ব কিন্তু সেটা সেরকম নয়। সুতরাং ওর ব্যক্তিত্বের বিরুদ্ধে গেলে ও আপনাকে সম্পূর্ণ অমান্য করতে শুরু করবে, তাতে কারণ আপনার
আমি কন্ট্রোল শব্দটা ব্যবহার করবো না, আপনি যাকে বোঝাতে পারতেন সেইটা আপনি আস্তে আস্তে হারাতে শুরু করবেন, এটা করবেন না। না, আপনার সঙ্গে ওর লিঙ্কটা সব থেকে গুরুত্বপূর্ণ, যাতে ও যে কোনো রকম অসুবিধে, পড়াশোনা শুধু নয়, যে কোনো কিছু আপনার কাছে যেন ফিরতে পারে। কারণ শুধুমাত্র পড়াশোনা নয়, ও আপনার কাছে অনেক কিছু বিষয়ে ফিরে এসে বলবে, জানো মা এটা হয়েছে। সেই জায়গাটা যদি ও হারিয়ে ফেলে, আপনার শুধু পড়ানো শেখানো নয়, অনেক কিছুই কিন্তু আপনি হ্যাঁ, ওটা বলে আমি শুনি, মানে করবেন না। যখন স্কুলে থাকলেও শুনি, প্রতিটা কথাই আসে এই ওকে ওর মতো করে সাধারণ বড় হতে দিন। ঘটনাটাও ও মানে বলতে চায় একদম, সবকিছু। আপনি ওর মতো করে বড় হতে দিন, ও নিজেই বুঝতে পারবে যে আচ্ছা এটা আমার ভুল হচ্ছে, আমাকে আমার স্পিড কমাতে হবে বা আমাকে একটু অন্যভাবে লিখতে হবে, নাহলে আমি পিছিয়ে যাচ্ছি। তাহলেই হবে। আপনি ওকে আস্তে আস্তে খাবার দিন, বই পড়তে দিন, অন্য কিছু দিন, অনায়াসে দেখবেন আপনি ঠিক করবে ও, চিন্তা করবেন না। আচ্ছা, হ্যাঁ, আর এবার একটুখানি প্রশ্নোত্তর পর্ব পরে আবার হবে যখন কথা হবে। এবার একটুখানি শেষের কনক্লুশনে আসি। রয়দা, আমরা কিভাবে এই ছোটদের, মানে আমরা যেটা প্রথম করছি, দেখো আমরা একটা চেসের করছি, তার কারণ তুমিও এটা মানে মানবে যে লজিক্যাল এবং ব্রেন ডেভেলপমেন্ট বলো বা কেরিয়ার হিসেবে বলো বা মোবাইল অ্যাডিকশন থেকে সরানোর জন্য দাবা একটা দুর্দান্ত জিনিস। এবং নির্মল, আমি একটু তোমাকে থামাচ্ছি একবার। আমি দাবারু সিনেমা নিয়ে দিন কয়েক আগে আমাদের শব্দবাজি পেজে একটা আড্ডা দিয়েছি। দাবারুস যারা লিখেছে, আমাদের ভালো বন্ধু অর্পণ এবং আরো কয়েকজন তারা ছিল, আমরা মানে সিনেমা রিভিউ দেওয়ার ইয়েকে দেখেছি, অরিত্রকে। তারা দুজনেই বলছিল যে এটা প্রমাণিত যে দাবা কনসেন্ট্রেশন অনেকটা ডেভেলপ করতে সাহায্য করে। বিশেষ করে বাচ্চাদের দাবা খেলতে বলা হয় কারণ বাচ্চাদের ব্রেনের যে নিউরন, যে ভাবনা চিন্তার যে ক্ষমতা, সেটাকে অনেকটা ডেভেলপ করে এবং ঠান্ডা মাথায় এক জায়গায় বসতে, অর্থাৎ ধৈর্য বাড়াতে দাবা মারাত্মক সাহায্য করে। এবং পাশাপাশি বলছি, আমাদের শব্দের খেলার ক্ষেত্রে আমরা তাই দেখেছি। বাচ্চাদের ক্ষেত্রে ক্রসওয়ার্ড যেটা বড়দের ক্ষেত্রে হয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। শব্দের খেলা এবং দাবা সমানভাবে তাদের ধৈর্য, এক জায়গায় বসে থাকা, কি বলবো, তার নিউরন গুলোকে বাড়াতে, ব্রেনের পাওয়ার বাড়াতে মারাত্মক সাহায্য করে। তো দাবা কিন্তু খুব ভালো নির্মাল্য। এবার আমি যা তোমার থেকে জানতে চাইছি, এই যে শব্দবাজি কিভাবে একটা কোর্স লঞ্চ করতে পারে, তার মানে কিভাবে স্ট্রাকচার হবে যেটা আমাদের ছোটদের হেল্প করবে। দেখো, ক্লাস 1 থেকে 5 এর আমাদের নিজস্ব একটা অলরেডি একটা পদ্ধতি রয়েছে, আমরা ওটাকে খুদে শব্দবাজি বলি। আমাদের বিভিন্ন ক্লাস অনুযায়ী মোটামুটি বাংলায় যে সিলেবাসটা রয়েছে সেই দুটোকে মিলিয়ে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের সিলেবাস মিলিয়ে আমরা সহজ করে কিছু খেলার মাধ্যমে সেগুলোকে শেখাই। ফলে এই যে কয় আকার, ক্ষয় আকার ইত্যাদি যেটা শাশ্বতী বলছিলেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বর্ণ, চিহ্ন ইত্যাদি কিভাবে বসলে একটা ছবি তৈরি হচ্ছে, অর্থাৎ জামা যে বর্গীয় জয় আকার, ময় আকার, এবং ধরো জিম্মা, কথার কথাই বললাম, বর্গীয় জয় রস্যই ময় ময় আকার, এটা ক্লাস 2 এ যখন যুক্তাক্ষর শিখছে তখন শেখানো হচ্ছে। এইগুলো আমরা ধাপে ধাপে শেখাই খেলার মাধ্যমে। তো ক্লাস 1 থেকে 5 আমাদের আছেই, বড় ক্লাসের জন্য কিছু আমাদের আছে, কারণ আমরা ক্লাস মোটামুটি 9-10 পর্যন্ত বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করাই। অর্থাৎ আমাদের নিজস্ব যদি বলি সিলেবাস বা আমাদের পদ্ধতি ইত্যাদি, তার ম্যাটেরিয়াল তৈরি আছে। সুতরাং আমরা তোমাদের সঙ্গে আলাদা করে আলোচনা করে যারা এখানে আগ্রহী তাদের জন্য আমি যেটা বলছিলাম যে একদম যারা ছোট, মানে তাদের যদি আমরা মানে ক্লাস 1 থেকে 5 তুমি যেটা খুদে শব্দবাজি বলছো সেটার একটা কোর্স আনি, দাবার কোর্সটা যদি বড়দের জন্য থাকে, মানে 5 এর পর থেকে থাকে, তাহলে দুটোই একসঙ্গে, তাহলে প্রত্যেকটা এজ গ্রুপই ইনভলভ হতে পারবে কোনো না কোনো বিষয়। অসুবিধা নেই। আপনারা কি করেন? আমি একটু সবাইকে গার্জিয়ানদেরও জিজ্ঞেস করবো। মানে সবাই যদি এখন নাও বলতে চান, পরে আপনারা হয়তো হোয়াটসঅ্যাপ করলেন বা এখন মেসেজ করে লিখে জানালেন, সেটাও আপনারা করতে পারেন। মানে আমরা, দেখুন, এটা একটা নির্মল একটু আগে বলছিল এটা ফিজ ইত্যাদির ব্যাপার। ব্যবসা যত না বেশি, কারণ একটা প্রচ্ছন্ন ব্যবসা নিঃসন্দেহে আছে, কিন্তু এটুকু বলতে পারি আমরা শেখাতে চাই, আমরা বাঙালিকে বাঙালি রাখতে চাই, বাঙালি করতে চাই। সে বাংলাটা জানুক, শিখুক, সে কোডিং এর ক্ষেত্রে হোক, মানে সেটা পাইথন বা অন্যান্য কোডিং এর ক্ষেত্রে হোক, কিংবা আমাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে হোক, সে বাঙালি হিসেবে নিজেকে তৈরি করুক। তারপর সে হিন্দি শিখবে না ফ্রেঞ্চ না জার্মান, সে বড় হয়ে তার মতো সিদ্ধান্ত নিক, কিন্তু তার ভিত্তি, মানে তার ভিত অন্তত যেন বাঙালির ভিত হয়, এইটা আমরা নিশ্চিত করতে চাই। আচ্ছা, 3 জন হাত তুলেছে, নির্মাল্য তুমি একটু গাইড করো। বলুন বলুন। কেউ একজন, গৌতম বাবু, সমজিৎ বাবু বা সুশান্ত বাবু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। বলছি মানে দাবা খেলার ব্যাপারটা ক্লাস 5 থেকে হবে নাকি? না, যদি ছোটরাও তার থেকে কমেও, যদি আমি মানে জাস্ট একটা, মানে আমি আমার ছেলেকে অলরেডি দাবা খেলা শিখিয়েছি, ওই জন্যই বলছি, সে ক্লাস 3 তে পড়ে। না, সেটা কোনো অসুবিধা নেই, সবাই মানে দাবা, যদি আমি তো দাবার এজ গ্রুপ বলেইছি 5 থেকে 15, কারণ এই বয়সটাই সব থেকে বেশি হয়। আমি বলছি যে ডেডিকেটেডলি 1 থেকে 5 যারা,
যাদের হয়তো বাবা মাদের মনে হয় যে এক্ষুনি দাবা খেলা শেখার প্রয়োজন নেই, তারা যদি মানে তাদের জন্য শুধু যদি আমি ক্ষুদে শব্দবাজি যে কোর্সটা সেটা লঞ্চ করি। আমরা একটা কাজ করতে পারি নির্মাল্য, আমরা ক্ষুদে শব্দবাজির কয়েকটা খেলা ক্লাস অনুযায়ী আমরা তোমাদের পাঠালাম, তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে রাখলে, বাবা মা যারা তাদের ছেলেমেয়েরা ওই ক্লাসে পড়েন তারা দেখলেন, তাদের যদি মনে হয় যে তারা সেটাতে আগ্রহী, বা আমাদের পেজে গিয়ে তারা দেখে বুঝলেন যে বড়দের যে খেলাগুলো খেলাচ্ছি আমরা ছোটদের জন্য সেই একই রকম ভাবে খেলাগুলোকে খেলাবো বা খেলাচ্ছি, তারা আগ্রহী, তারপর তো আমরা একসঙ্গে কাজ শুরু করতেই পারি। একদম একদম, আমি অলরেডি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি আমাদের মানে তোমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং একটা মানে আমাদের সমস্ত কোর্স শুরু হওয়ার আগেই ডেমো ক্লাসেস হয়, যেটাকে আমরা ফ্রি মাস্টার ক্লাসেস বলি। আমাদের দাবারও এই 12 তারিখের পর থেকে ফ্রি মাস্টার ক্লাস শুরু হবে, যেখানে বাচ্চারা আসবে। আমাদের খেলাগুলো যদি ভিজুয়ালি খেলানো যায়, একটা সেশন এরকম করা যেতেই পারে যেখানে আমরা বাবা মাদের সঙ্গে, ছোটদের তারা পড়া বোঝাতে পারবেন, বাবা মাদের সঙ্গে আমরা শব্দবাজি খেললাম, 0.5 ঘন্টা 45 মিনিট আমরা শব্দবাজি খেললাম। তারা খেললে বুঝতে পারবেন যে শব্দগুলো তারা নিজেরা যখন চিনতে পারছেন, তাদের যে ভালো লাগা তৈরি হচ্ছে বা তাদের যেটা চিনতে পারার ক্ষমতাটা তৈরি হচ্ছে, সেটা ছোটদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এবং আমরা দেখেছি গত প্রায় 6-7 বছর ধরে, এবং আমাদের প্রায় 15 বছরের অভিজ্ঞতায় যে কিভাবে সেটা সফল হয়েছে আর কি। তো এটা আমাদের তরফ থেকে বলতে পারি। আচ্ছা, কথাকাব্য দেখতে পাচ্ছি হাত তুলেছেন, সুশান্ত বাবুর হাত তোলা রয়েছে। কথাকাব্য, আপনি যদি বলতে চান সংক্ষেপে কিছু। ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্যে। আমি জানি না আপনাদের এই ওয়েবিনারে বাংলাদেশ থেকে কেউ আছে কিনা, কিন্তু আমি বাংলাদেশ থেকে বলছি। আপনাদের শব্দবাজি দিয়ে আমার প্রথম এই বাংলার সাথে পরিচয়। আপনারা যেটা করছেন পশ্চিমবঙ্গে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের দেশে এখনো পর্যন্ত এইরকম ভাবে ভাষা শেখার জন্যে কোনো উদ্যোগ হয়নি। তো এবং তাই দেখতে পাচ্ছি যে আপনারা বিভিন্ন স্কুলগুলোতে যাচ্ছেন, সেখানে বাচ্চাদেরকে কোনো ওয়ার্কশপ করাচ্ছেন। আমার এটা খুব ভালো লাগে। আমি মূলত হচ্ছে একজন স্কুল প্রধান, যে কারণে এটা আমিও চাইছি যে আসলে তো আগে মাতৃভাষা শিখবে, তারপরে অন্য ভাষা শিখবে। খুব ভালো লাগতো যদি আপনারা কখনো আমাদের দেশে আসতেন, আমাদের স্কুলগুলোতে এইরকম কোনো ওয়ার্কশপ করাতে পারতেন। আমি যেমনটা করি, ওদেরকে সাধারণত আমি তো মোবাইল ব্যবহারে নিরুৎসাহিতই করি, এবং আমি এটাও বলি যে মাদকের মতোই মোবাইলও হচ্ছে একটা নেশা, যেটা আসক্তি থেকে ওদেরকে বেরোতে হবে। এবং এজন্য আমি স্কুলে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালু করেছি, যেমন বিভিন্ন ক্লাব আছে আমার, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, কিংবা আমার আবৃত্তির কোর্স আছে। এই ধরনের কাজগুলো শুরু করেছি, যেটা বাংলা দিয়ে শুরু করেছি, দেন ভবিষ্যতে হয়তো আমরা ইংরেজিতেও এটা চালু করব। এখন আমি তো আর আপনাদেরকে এভাবে পাচ্ছি না, কিন্তু আপনার এই শব্দবাজির যে বিষয়গুলো, এগুলোই হয়তো ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি নানান কুইজের মাধ্যমে তুলে ধরছি। আমি এখানে একটা কথা আপনাকে একটু বলতে চাই। আপনার নামটা আমি জানি না, সেই জন্য আমি মানে আপনার নাম যদি আমাকে একটু জানান, তাহলে আমি আপনার নামেই আপনাকে সম্বোধন করতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে, এমনিতে আমার আইডি আছে ফেসবুকে, আমি শব্দবাজির খেলাগুলো প্রায় খেলি। ফেসবুকে আমি আছি নাসরিন রুমা নামে, মূলত আমার ডাক নাম হচ্ছে রুমা। আচ্ছা আচ্ছা, নাসরিন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, এবং বাংলাদেশে এখন অব্দি আমি 3 বার গিয়েছি শব্দবাজির কাজের ব্যাপারে কথা বলার জন্য। যার মধ্যে গত বছর আমি দিন 7 ওখানে ছিলাম, এবং আমি গিয়েছিলাম ভাষা দিবসের আগে পরে এরকম একটা সময় নাগাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং বাংলা একাডেমিতে গিয়েছিলাম। 2 জায়গায় আমাকে তারা বলেছেন যে শব্দবাজির যে খেলাগুলো সেগুলো বাংলাদেশে কোথাও নেই। এমনকি আপনি বাংলাবিদ দেখেছেন, আপনারা দেখেন, বাংলাবিদেও কিন্তু শব্দবাজি খেলাগুলোকে নিয়ে কাজ হয় না। ফলে শব্দবাজি খেলাগুলো যে একটু অভিনব, সেটা আমিও বুঝতে পারছি। বাংলাদেশে গেলে আমাকে আলাদা করে গিয়ে থেকে ওখানে খেলাতে হবে। কিন্তু হ্যাঁ, নির্মালদের মাধ্যমে আমরা, যেহেতু আপনি স্কুল প্রধান, তাই আমরা চেষ্টা করতে পারি যে আপনার স্কুলের জন্য যদি আলাদাভাবে কিছু আমরা করতে পারি, কারণ এখন ইন্টারনেটের সুযোগটা রয়েছে। এবং যদি সেটা সম্ভব হয়, আমরা খুব আনন্দিত হব যে শব্দবাজি খেলাগুলো আমরা অন্য জায়গাতেও খেলাতে পারছি। কারণ বাংলাদেশের বাংলা পশ্চিমবঙ্গের বাংলা থেকে খানিকটা আলাদা। ফলে এখানে আমরা যে ধরনের শব্দ বা যেভাবে বাক্য গঠন বা আরো অনেক কিছু হয়তো ব্যবহার করছি, আপনি আমাদের বলতে পারবেন যে বাংলাদেশের জন্য সেটা কতটা বদল করা হতে পারে বা কতটা দরকার হতে পারে। তো এইটা আমার মনে হয় যে কঙ্কালটা একই থাকবে, অর্থাৎ খেলাগুলো একই থাকবে, শব্দগুলো হয়তো একটু আলাদা হতে পারে বা তার ব্যবহারটা হয়তো খানিকটা আলাদা হতে পারে। স্বাভাবিক, কারণ ওখানকার
রীতিনীতি, ধরন ধারণ, জীবনযাত্রা ইত্যাদি খানিকটা হলেও আলাদা। তো এইটা আপনি আমাকে সেই মতো গাইড করতে পারবেন, আমরা হয়তো কিছু করতে পারবো। না, ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা ছোটবেলায় যেগুলো পড়ে বড় হয়েছি, মূলত হচ্ছে যে এপার বাংলা বা ওপার বাংলার সব লেখাই কিন্তু আমরা তখন গোগ্রাসে গিলতাম। যেমন এখন আমার যেটা মনে হয় যে বাংলাবাজি শব্দগুলোকে আমার খুব বেশি পরিচিত মনে হয় এই কারণে, শব্দবাজি শব্দগুলোকে, কারণ হচ্ছে যে আমি ছোটবেলায় এগুলোর সাথে বড় হয়েছি। এখন আমাদের বাচ্চারা তো আসলে মূলত বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে, ওরা তো ঠিক, পাঠ্য ঠিক। বই ভালো করে পড়তে চায় না, আর গল্পের বই তুলে থাক কিংবা এই ধরনের আগ্রহ তো ওদের মধ্যে কমে যাচ্ছে। তো আমি বই পড়ার আগ্রহটার জন্য আমাদের যেমন একটা সংগঠন আছে এখানে, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওরা প্রতিটা স্কুলে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে একটা করে বই পড়াচ্ছে এবং বছর শেষে সেটার উপরে একটা পুরস্কারও দিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ আমাদের এইদিকে। তো এইরকম করে আমরা হয়তো অল্প অল্প করে এগোচ্ছি, খুব বেশি ডিফারেন্স হবে না। তবে আপনাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তাতে অনেক বেশি শব্দ ভান্ডার সমৃদ্ধ করা যায়। হ্যাঁ, খুব তফাৎ আমি খুব একটা দেখি না। হ্যাঁ, ঠিক আছে, এইরকম নিশ্চয়ই আমরা একসাথে তাহলে কাজ করার চেষ্টা করতেই পারি। আমি নির্মাণদের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবো। তার জন্য অবশ্যই, অবশ্যই যোগাযোগ করবো আমরা। নির্মাণ বলো। রাধা কিছু বলছিলে? না, বললাম যে তুমি বলো, তুমি কি শেষ করবে নাকি না আরো মানে আরো কিছু আলোচনা করতে? এবার শেষ করতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, 10:35 বাজে। তার মধ্যে আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাইক থেকে পড়ে গেছে। ওহো, আচ্ছা 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 আচ্ছা। তো আজকে শেষ করছি রয়দা, কালকে আমি তুমি প্রিয়মদা বসে এই কোর্সের ডিজাইন করে যা ডিসিশন নেওয়ার নিয়ে আমরা তাহলে জানাবো গ্রুপে। এবং তুমি জানো ভালো মতো যে সোমবার আমি তোমাদের অফিসে যাচ্ছি আলোচনা করার জন্য, ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে। সেটাই সেটাই। ওকে, থ্যাঙ্কস আ লট রয়দা, থ্যাঙ্কস আ লট, আর অসাধারণ একটা মিটিং হলো, সবাইকে থ্যাংক ইউ। তোমার যা বলার হয় বলে নাও, আমি তারপর আমি মিউট। গুড নাইট। একটা কথা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। হ্যাঁ বলুন সুশান্ত বাবু, বলুন আপনি। বলছিলাম যে যদি দিল্লি আসা হয় তাহলে খুব ভালো হয়, দিল্লির বাংলা স্কুলগুলোকে নিয়ে একটা করলে। আমি আগেও একবার বলেছিলাম, মনে আছে? ও আচ্ছা, আপনি সুশান্ত, ফেসবুকের আমাদের সুশান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে আমি আরে আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি এবার আমি দুয়ে 4 করতে পারলাম। আরে আচ্ছা আচ্ছা, সুশান্ত আমাদের পেজে নিয়মিত খেলেন, সুতরাং এই দেখা হলো আর কি আপনার সঙ্গে আর কি। বাহ, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো। হ্যাঁ, করলে ভালো হয়, এখানেও করবে। আর যদি পুজোর সময় দিল্লিতে আসা হয়, পুজো বাড়িতে আমাদের এখানে তো কি হয়, দিল্লির পুজো আর পশ্চিমবাংলার পুজো একেবারেই আলাদা। হ্যাঁ একেবারেই আলাদা। দিল্লির পুজোতে সকালবেলার পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিছু না কিছু গেমস আর কিছু না কিছু প্রতিযোগিতা চলতে থাকে। নিশ্চয়ই যাবো। আমার ছোটবেলার পুজোগুলো এখনো মনে আছে, সুতরাং আমি ছোটবেলার পুজোগুলোকে আরেকবার দেখার ইচ্ছা নিশ্চয়ই যাবো আর কি। হ্যাঁ, কেমন পুজো। নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, এবং আবার নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে, এবং যোগাযোগ তো হবেই। শব্দবাজি পেজে যাবেন, দেখবেন, খেয়াল রাখবেন। নির্মাল্য, প্রিয়ম, তোমাদের অনেক ধন্যবাদ। বিদ্যাস্তুর সঙ্গে শব্দবাজি অবশ্যই আছে। থ্যাংক ইউ, গুড নাইট সবাই। ওকে, শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট।